হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরো একটা ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। চলছিল আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ান লাইনার সিরিজ। তো যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য বলি, এর আগে 10টা ওয়ান লাইনার সেশন কিন্তু আমরা করে ফেলেছি এবং সেখানে কিন্তু আমরা প্রচুর ইনফরমেশন ডিসকাশন করেছি, যেগুলো থেকে কিন্তু তোমরা আগামী দিনে যে কম্পিটিটিভ এক্সামগুলো হবে সেগুলোতে প্রচুর কোশ্চেন কিন্তু কমন পাবে। তাই যারা আগের ভিডিওগুলো এখনো দেখোনি তাদেরকে অবশ্যই বলবো সেগুলো দেখে নাও। চলো আজকে আমরা সেশন 11 স্টার্ট করছি। আর আমরা এখানে একটা ওয়ান লাইনার মানে একটা ইনফরমেশন নয়, সেই রিলেটেড আরো যা ইনফরমেশন রয়েছে, যা ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন হয়ে থাকে, সেটা ক্লার্কশিপ, গ্রুপ ডি থেকে শুরু করে WBCS হোক না কেন, সেই সমস্তগুলো নিয়ে সবই কিন্তু ডিসকাশন করে থাকি এই সেশনগুলোতে। তো চলো আজকে আমাদের প্রথম ওয়ান লাইনার বলেছে দ্য হাইয়েস্ট পিক ইন অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশের মধ্যে যদি আমরা দেখি আমরা কোন মাউন্টেন রেঞ্জকে পাই, সেটা প্রথম কথা। তোমাদেরকে এখানে ম্যাপ দেখিয়েছি। তাহলে অরুণাচল প্রদেশের একদম নর্দার্ন সাইডে, যেখানে আমাদের চায়নার সাথে বাউন্ডারি রয়েছে, সেই জায়গাতে আমরা কিন্তু গ্রেটার হিমালয়াকে পাই। এবং তাছাড়াও তার সাউদার্ন সাইডে আমরা অরুণাচল প্রদেশের মধ্যেই কিন্তু মিডিল হিমালয়াকে পাই, যে মিডিল হিমালয়ার কিন্তু এখানে 4টে আলাদা রেঞ্জ রয়েছে, যাদের নাম কি না, ওয়েস্ট থেকে ইস্টে পরপর দাফলা, মিরি, আগর আর মিশমি। এই মিশমি হিলস অরুণাচল প্রদেশে বা ইন্ডিয়ার একদম নর্থ ইস্টার্ন কর্নারে রয়েছে। তাহলে অরুণাচল প্রদেশের হাইয়েস্ট পিক যেটা হবে সেটা স্বাভাবিকভাবেই এই গ্রেটার আর মিডিলের মধ্যে গ্রেটার হিমালয়াতেই থাকবে। তাহলে আমরা যদি ওয়েস্টার্ন অরুণাচল প্রদেশে দেখি, তাহলে সেখানে ইন্ডিয়া চায়না বর্ডারে মাউন্ট কাংতো বলে একটা পিক রয়েছে, মাউন্ট কাংতো, যেটা গ্রেটার হিমালয়ান পিক এবং অরুণাচল প্রদেশের মধ্যে এটাই কিন্তু হাইয়েস্ট পিক। তো আমি গ্রেটার আর মিডিল হিমালয়ের কথা বললাম, শিবালিকের কথা বললাম না। তার কারণ বলা হয়ে থাকে যে শিবালিক রেঞ্জটা বা আউটার হিমালয়া, যাকে আমরা ওয়েস্টার্ন সাইডে, ইন্ডিয়ার ওয়েস্টার্ন সাইডে যতটা প্রমিনেন্টলি আলাদা করে আইডেন্টিফাই করতে পারি, সেটা কিন্তু ইস্টার্ন হিমালয়ান সাইডে তিস্তা রিভারের পর থেকে আরো ইস্টে গেলে আমরা শিবালিককে অতটা ভালোভাবে দেখতে পাই না। তাই জন্য অরুণাচল প্রদেশে গ্রেটার হিমালয়া, তারপর মিডিল হিমালয়া এবং তারপরে সাউথে এলেই কিন্তু আসামে আমরা ব্রহ্মপুত্র ভ্যালিকে পেয়ে যাই বা ব্রহ্মপুত্র প্লেন্সকে পেয়ে যাই। তো এই মাউন্ট কাংতো এটা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে হাইয়েস্ট পিক। কিন্তু তোমাদের কখনো কোশ্চেনে জিজ্ঞেস করা হয় যে নর্থ ইস্ট ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কি, তাহলে স্বাভাবিকভাবেই যদি এই মাউন্ট কাংতো অপশানে থাকে তাহলে এটা নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যেই তো পড়ছে, তাহলে এটাই হবে হাইয়েস্ট পিক। কিন্তু আরো ঘুরিয়ে তোমাকে কোশ্চেন অনেক সময় করা হয়, তার জন্য আমি পরের ওয়ান লাইনারটা নিয়েছি যে হাইয়েস্ট পিক অফ পূর্বাঞ্চল হিলস। এই পূর্বাঞ্চল হিলস বলতে কি বোঝায় না, আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ায় যদি আমরা দেখি, আসামে যেমন আমরা ম্যাক্সিমাম প্লেন্স পেয়ে থাকি, ব্রহ্মপুত্র প্লেন্স, অরুণাচল প্রদেশে তো হিমালয়া পাওয়া যায়, বাট অরুণাচল প্রদেশের একদম ইস্টার্ন সাইডে যদি চলে আসি, সেই জায়গাটায় রয়েছে পাটকই রেঞ্জ বা পাটকইবাম রেঞ্জ। তো সেই পাটকই রেঞ্জটাকে আমরা আবার ইন্ডিয়া এবং চায়নার মধ্যে ওয়াটার শেডও বলে থাকি। তো সেইখান থেকে শুরু করে এরপরে যদি আমরা ইন্ডিয়া মায়ানমার বর্ডার দিয়ে আস্তে আস্তে সাউথে যাই, পরপর আমরা কাকে পাবো না, নাগাল্যান্ডকে পাবো, মণিপুরকে পাবো, মিজোরামকে পাবো এবং ত্রিপুরাকেও। তো এই সমস্ত স্টেটগুলো মিলিয়ে যে বিভিন্ন ছোট বড় হিলস রয়েছে তাদেরকে একসাথে আমরা পূর্বাঞ্চল হিলস বলে থাকি। একজনের নাম কিন্তু আমি এখানে নিইনি, সেটা হচ্ছে মেঘালয়া, কারণ মেঘালয়া সাথে পূর্বাঞ্চল হিলস কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। মেঘালয়া কিন্তু একটা প্ল্যাটু, যেখানে আমরা গারো, খাসি, জয়ন্তিয়া 3টে হিলসকে পাই, বাট মেঘালয়া প্ল্যাটু হচ্ছে ইন্ডিয়ান পেনিনসুলার পার্ট। তাই গোটা নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমরা আলাদাভাবে ফিজিওগ্রাফিক ডিভিশন করলে মেনলি এইগুলো পেয়ে থাকি। একটা হচ্ছে অরুণাচল প্রদেশের হিমালয়া, একটা হচ্ছে যে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে একদম ইস্টার্ন সাইডে যে স্টেটগুলো, সেখানে যে হিলস মায়ানমারের সাথে বাউন্ডারিতে রয়েছে, তাদেরকে বলা হয় পূর্বাঞ্চল হিলস, যেটা অরুণাচল প্রদেশের মধ্যেও রয়েছে। তো অরুণাচল প্রদেশে যে পাটকইবাম রেঞ্জটার কথা বলছিলাম, যে সেই পাটকইবাম রেঞ্জেই আমরা দেখব যে মাউন্ট দাফা বলে একটা পিক রয়েছে, যেটা এই পূর্বাঞ্চল হিলসগুলোর মধ্যে কিন্তু হাইয়েস্ট পিক। তো এই জায়গায় এই পিকটাকে বেস করে আশেপাশের রিজিয়নে একটা ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভও রয়েছে, সেটা হচ্ছে নামদাফা ন্যাশনাল পার্ক। তো এই নামদাফা ন্যাশনাল পার্ক বা নামদাফা টাইগার রিজার্ভ যাই বলো, সেটা কিন্তু আরেকটা দিক দিয়েও ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়ার একদম ইস্টার্ন মোস্ট ন্যাশনাল পার্ক কোনটা, এই কোশ্চেনটা করা হলে সেটার অ্যান্সারও কিন্তু হবে এই নামদাফা ন্যাশনাল পার্ক। সেখানেই রয়েছে মাউন্ট দাফা। আর যদি বলা হয় কোন রেঞ্জে রয়েছে, তাহলে পাটকই রেঞ্জ বা পাটকইবাম রেঞ্জে রয়েছে এবং স্টেট বললে অরুণাচল প্রদেশে রয়েছে।
তো এই জায়গাতে অরুণাচল প্রদেশের ক্ষেত্রে তোমাদের কিন্তু পাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাদের কথাও একবার স্মরণ করিয়ে দিই তোমাদের, যে ওয়েস্টার্ন অরুণাচল প্রদেশে যদি আমরা দেখি তাহলে আমরা বমডিলা পাস, সেলা পাস, নতুন সেলা টানেল হচ্ছে সেলা পাসে, খুব ইম্পর্টেন্ট। এবং যদি আমরা একদম গ্রেটার হিমালয়তে চলে যাই তাহলে আমরা এখানে কিন্তু বুমলা পাস বা তুলুংলা পাস, এই পাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অরুণাচল প্রদেশে গ্রেটার হিমালয়ের ক্ষেত্রে। আর যদি আমরা ইস্টার্ন সাইডে যেখানে পাটকই রেঞ্জ রয়েছে সেই জায়গায় চলে আসি, সেখানেও কিন্তু দিফু পাস বলে একটা পাস রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের বহুবার কোশ্চেনে এসছে যে ইন্ডিয়া, মায়ানমার এবং চায়না এর ট্রাই জাংশনে কোন মাউন্টেন পাসটা রয়েছে, তো সেটা কিন্তু দিফু পাস, যেটাকে আমরা আবার ইস্টার্ন অরুণাচল প্রদেশে পেয়ে থাকি। এখানে ছবিতে তোমরা মাউন্ট কাংতো পিকটাকে দেখতে পাচ্ছ, আর নামদাফা টাইগার রিজার্ভ হিসেবেও ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে যে স্পেসিসটা সব থেকে বেশি পাওয়া যায় বা হিমালয়ান রিজিয়ানে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে রেড পান্ডা, সেটাও কিন্তু এখানেও পাওয়া যায়। আর অরুণাচল প্রদেশের মধ্যে দেখছো যে নামদাফা ন্যাশনাল পার্ক একদম কিন্তু ইস্টার্ন সাইডে রয়েছে, ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট ন্যাশনাল পার্ক, এটা মনে রেখো। চলো নেক্সট বলেছে যে হুইচ রেঞ্জ সেপারেটস পূর্বাঞ্চল হিলস ফ্রম পেনিনসুলার প্ল্যাটু। তাহলে এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। তো তোমাদেরকে সেই জন্য আমি ম্যাপ দেখিয়েছি গোটা নর্থ ইস্ট ইন্ডিয়ার, এখানে তোমরা সবকটা রেঞ্জ দেখতে পাচ্ছ। আগেই বলেছি যে মেঘালয়া যে প্ল্যাটুটা অর্থাৎ গারো খাসি জয়ন্তিয়া হিলস, এটা ইন্ডিয়ান পেনিনসুলার প্ল্যাটু, যেটাকে আমরা ইন্ডিয়ার ওল্ডেস্ট ল্যান্ডমার্ক বলে থাকি, তারই কিন্তু পার্ট মেঘালয়া প্ল্যাটু। তাই মেঘালয়া প্ল্যাটুর হিলসগুলো কিন্তু ইন্ডিয়ান পেনিনসুলার যে প্ল্যাটু বা হিলসগুলো রয়েছে তাদের যে রক স্ট্রাকচার, তাদের যতটা এজ, ঠিক আছে, তো তাদের সাথে কিন্তু মেঘালয়া প্ল্যাটুও সেম টু সেম। তাহলে এটা একটা আলাদা ডিভিশন। এবং এই যে পেনিনসুলার প্ল্যাটুর একদম ইস্টার্ন মোস্ট যে রিজিয়নটা সেটাই মেঘালয়া প্ল্যাটু, তারও আবার এক্সটেনশন আমরা কিন্তু আসামের মধ্যে দেখতে পাই। কি কি না দেখো, মিকির হিলস এবং রেগমা হিলস, এই দুটো হিলসকে তোমরা এখানেও দেখতে পাবে যে গারো খাসি জয়ন্তিয়ার পরে এই মিকির অ্যান্ড রেগমা হিলস, এই যে পার্টটা রয়েছে এটা আসামে রয়েছে, বাট এটাকেও বলা হয় যে মেঘালয়া প্ল্যাটুর এক্সটেনশন। এছাড়া অরুণাচল প্রদেশে তো আমি আগেই বললাম যে দাফলা, মিরি, আবোর, মিশমি, এই চারটে রেঞ্জ মিডিল হিমালয়ার পার্ট পাওয়া যায়। এবং যে মাউন্ট দাফা নিয়ে আমরা আলোচনা করছিলাম, দেখো তাকে এই জায়গায় দেখানো হয়েছে দাফা বুম বা পাটকই বুম, পাটকই রেঞ্জ, ঠিক আছে। এরপরে আমরা যদি ইস্টার্ন সাইডের এই স্টেটগুলোর পরপর দেখি, এই যে নাগাল্যান্ডে নাগা হিলস বা মণিপুর হিলস বা মিজোরামে যে মিজো হিলস, যাকে আমরা লুসাই হিলস বা ব্লু মাউন্টেনও বলে থাকি, তো এই যে পার্টটা এটা হচ্ছে পূর্বাঞ্চল হিলস। তো বলা হয়েছে যে এই পূর্বাঞ্চল হিলসগুলোর সাথে যে পেনিনসুলার প্ল্যাটু অর্থাৎ মেঘালয়া প্ল্যাটুর যে হিলসগুলো, তাকে সেপারেট করেছে কোন রেঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে বারেইল রেঞ্জ বলে আসাম এবং মণিপুর নাগাল্যান্ডের বর্ডারে আমরা একটা রেঞ্জকে পাই, বারেইল রেঞ্জ। এই রেঞ্জটা অনেকটা আর কি নর্থ সাউথে এক্সটেন্ডেড। এমনিও আমাদের নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে হিলসগুলো প্রচুর হ্যাপাজার্ড ওয়েতে রয়েছে, মানে হিমালয় যেমন সুন্দরভাবে প্যারালালি রয়েছে, এখানে কিন্তু সেটা নয়, এক একটা হিলস এক এক ডাইরেকশনে রয়েছে আর কি। তো বারেইল রেঞ্জটা এরকম নর্থ সাউথে এক্সটেন্ডেড হওয়াতে তাকে বলা হয় যে এই যে আমাদের পেনিনসুলার প্ল্যাটু যেখানে শেষ হচ্ছে ইস্টার্ন সাইডে এবং পূর্বাঞ্চল হিলস যেখানে রয়েছে তাদের মাঝে সেপারেশন করে রেখেছে বা আলাদা করে রেখেছে বা দুটোর মাঝে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে বারেইল রেঞ্জ, যেটা এখানেও দেখানো আছে, ঠিক আছে। বেশ, চলো এরপরে নেক্সট পয়েন্টে যাই। বলছে হাইয়েস্ট লেক অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার হাইয়েস্ট লেক, একটা সময় উত্তরাখণ্ডের দেবতাল লেক ইন্ডিয়ার হাইয়েস্ট লেক ছিল, কিন্তু প্রেজেন্টলি যদি আমরা দেখি আমরা ইন্ডিয়ার হাইয়েস্ট লেককে পাবো কোথায় না সিকিমের একদম নর্দার্ন সাইডে। সিকিমের ম্যাপ সম্বন্ধে আশা করি তোমাদের আইডিয়া আছে যে কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে, এইটা কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত যে ওয়েস্ট সিকিমে রয়েছে। এবং দুটো খুব ইম্পর্টেন্ট পাস, বহু পরীক্ষায় এসছে, নাথুলা আর জেলেপলা, তারা কোথায় রয়েছে, তারা কিন্তু ইস্ট সিকিমে রয়েছে। আর আমরা যে লেকটার কথা বলছি সোলামো লেক, সেটা কিন্তু একদম নর্থ সিকিমে রয়েছে। এমনকি বলা হয়ে থাকে যে বিয়ন্ড গ্রেটার হিমালয় রয়েছে, গ্রেটার হিমালয়েরও নর্দার্ন স্লোপে রয়েছে, অর্থাৎ গ্রেটার হিমালয়কে টপকে গেলে, অর্থাৎ ওয়েস্টার্ন সাইডে আমরা যেমন গ্রেটার হিমালয়কে টপকে গেলে লাদাখ প্ল্যাটুকে পেয়ে থাকি, এখানেও কিন্তু একদম নর্থ সিকিমের যে আশপাশের যে রক স্ট্রাকচার বলো বা আশপাশের যে এনভায়রনমেন্ট বলো, সেটাও কিন্তু পুরোটাই সেই রকম গ্রেটার হিমালয়ের নর্থে, অর্থাৎ যেখানে রেনফল কম হয়ে থাকে, অর্থাৎ কোল্ড ডেজার্ট টাইপের, ঠিক আছে, যেমনটা আমরা হিমাচল প্রদেশেও স্পিতি ভ্যালি রিজিয়নে পেয়ে থাকি সেরকম।
তো এই নর্থ সিকিমে আমরা এই সো লামো লেকটাকে পেয়ে থাকি। সো মানে তোমরা জানোই যে টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজে একে লেক বলতে সো বলা হয়, বা এটাকে অন্য নামে লেক চোলামৌ এটাও বলা হয়ে থাকে, বা অনেক সময় চলতি কথায় আমরা কিন্তু একে গুরুদংমার লেক হিসেবেও চিনে থাকি। তো এই সবকটা নাম এই রিজিয়ানের 2-3টে এরকম ওয়াটার বডি রয়েছে, তাদেরকে মিলিয়ে একসাথে বলা হয় একদম নর্থ সিকিমে। এবং রিসেন্টলি লাস্ট ইয়ারে ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল সিকিমে, মানে তিস্তা রিভার দিয়েই আলটিমেটলি সমস্ত ওয়াটার ফ্লো করে, যেহেতু সিকিমের ক্ষেত্রে মেন রিভারটাই হচ্ছে তিস্তা। তো তখন কিন্তু একটা লেকের নাম এসেছিল যে কোন গ্লেশিয়ার লেকটা আউটবার্স্ট হওয়াতে এই ফ্ল্যাশ ফ্লাডটা হলো তিস্তা রিভারে। তার নামটা আশা করি তোমাদের মনে আছে, লোনাক লেক। সেই লোনাক লেককেও কিন্তু আমরা নর্থ ওয়েস্টার্ন সিকিমে পেয়ে থাকি, আর এই গুরুদংমার বা সো লামো লেককে একদম নর্থ সিকিমে পেয়ে থাকি। তো তিস্তা রিভারের অরিজিন কোনটা, এটাও একটা ফেমাস কোশ্চেন। তো তিস্তা রিভার অ্যাকচুয়ালি সমস্ত হিমালয়ান রিভারগুলোরই যদি আমরা একদম অরিজিনের দিকে দেখি, তাহলে আমরা প্রচুর হেডওয়ার্ড স্ট্রিমকে দেখতে পাই। প্রচুর স্ট্রিম অরিজিনেট হয়েছে হিমালয়ান গ্লেশিয়ার থেকে বা কোনো গ্লেশিয়ার লেক থেকে, তারপরে তারা আস্তে আস্তে মিট করতে করতে এসে ফাইনালি একটা রিভারে পরিণত হয়েছে। তো সেই জন্যই তিস্তা রিভারের ক্ষেত্রেও তার যে হেডওয়ার্ড স্ট্রিমগুলো, সেখানেও কিন্তু অনেক কটা অরিজিনকে আমরা পাবো। তো একটা সময় ছোটবেলায় আমরা পড়তাম যে কাঞ্চনজঙ্ঘা থেকে বা জেমু গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে। তাহলে যেহেতু কাঞ্চনজঙ্ঘা ওয়েস্টার্ন সিকিমে রয়েছে, তাই জন্য আমরা সেইখানে জেমু গ্লেশিয়ার থেকেও তিস্তা রিভারের কোনো স্ট্রিমকে আসতে দেখতে পাবো, হেডওয়ার্ড স্ট্রিমকে। আমরা লোনাক লেক থেকে মানে নর্থ ওয়েস্টার্ন সিকিম থেকেও দেখতে পাবো, আবার নর্দার্ন সিকিম এই গুরুদংমার থেকেও দেখতে পাবো, আবার কখনো কখনো নর্থ ইস্টার্ন সিকিমে ইউমথাং ভ্যালির দিক থেকেও কিন্তু দেখতে পাবো তিস্তা রিভারের কোনো হেডওয়ার্ড স্ট্রিম আসছে। তাহলে এরকম প্রচুর স্ট্রিম একসাথে হয়ে তবেই কিন্তু তিস্তা রিভারের অরিজিন। প্রেজেন্টলি কোনো কোনো পিএসসি বা এসএসসির কোশ্চেনে আমি খেয়াল করছি যে তিস্তা রিভারের অরিজিন এই কোশ্চেনটা দিয়ে অপশানে যারা যারা থাকছে, তাদের মধ্যে রাইট অপশান হচ্ছে কিন্তু এই গুরুদংমার লেক বা লেক চোলামৌ লেক। ঠিক আছে, তো সেটা তোমাদের অপশান কি দেওয়া আছে সেই রেসপেক্টে তোমরা কারেক্ট অ্যান্সার আশা করি এবার করতে পারবে, কারণ আমি সবটাই বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা, নেক্সট বলেছে যে নর্দার্ন মোস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট পিক কোনটা? তো সান্দাকফু কোথায় রয়েছে? না সিঙ্গলীলা রেঞ্জে রয়েছে। সিঙ্গলীলা রেঞ্জটা কোথায় রয়েছে? না দার্জিলিং এবং নেপাল এই দুজনের বাউন্ডারিতে আমরা এই সিঙ্গলীলা রেঞ্জকে পেয়ে থাকি। এবং পুরো এই সিঙ্গলীলা রেঞ্জ জুড়েই কিন্তু রয়েছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দার্জিলিংয়ের মধ্যে একটাই ন্যাশনাল পার্ক রয়েছে, বাকি যা রয়েছে সব ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো সেই সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, তো এটা বা এই রিজিয়নটাই সব থেকে হাই অল্টিটিউড রিজিয়ন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো নর্থ বেঙ্গলে আমরা যে হিমালয়কে পাই, প্রথম কথা সিঙ্গলীলা রেঞ্জটা হিমালয়ার পার্ট তো বটেই, বাট এটা কোন হিমালয়ান রেঞ্জের পার্ট সেটা যদি কোশ্চেন করা হয়, তাহলে সেটা হবে যে মিডিল হিমালয়া। আমরা সিঙ্গলীলা হোক বা দার্জিলিং কার্শিয়াং হোক বা কালিম্পংয়ে যে দূরবীন দ্বারা রেঞ্জ পাওয়া যায়, সেই সবকটাই কিন্তু মিডিল হিমালয়ার বিভিন্ন পার্ট। তো যাই হোক, হাইয়েস্ট পিক যে সান্দাকফু সেটা তো ঠিক আছে আমরা সবাই জানি, কিন্তু এখানে নর্দার্ন মোস্ট পিক জানতে চেয়েছে, তার মানে অল্টিটিউডের বেসিসে নয়। বলেছে যে সিঙ্গলীলা রেঞ্জের যত পিক রয়েছে ইম্পর্টেন্ট, তাদের মধ্যে ল্যাটিটিউড ওয়াইজ সব থেকে বেশি ল্যাটিটিউডে কে রয়েছে, রাইট? ল্যাটিটিউড ওয়াইজ সব থেকে বেশি, অর্থাৎ নর্দার্ন মোস্ট। তাহলে 4টে সিঙ্গলীলার খুব ইম্পর্টেন্ট পিক রয়েছে, তার মধ্যে হাইটের দিক থেকে তো সান্দাকফু 1 নম্বরে আসে, সেকেন্ডে হাইটের দিক থেকে আসে হচ্ছে সবরগ্রাম, আর তারপরে আসে হচ্ছে ফালুট, আর আরেকটার নাম আমরা বলে থাকি সেটা হচ্ছে টংলু। তো এই 4টে খুব ইম্পর্টেন্ট পিক যেটা এই সিঙ্গলীলা রেঞ্জে রয়েছে। তো তার মধ্যে সব থেকে নর্দার্ন মোস্ট কে রয়েছে? না ফালুট। অলমোস্ট আমরা বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং নেপালের ট্রাই জাংশনে রয়েছে। তো সান্দাকফুর অল্টিটিউড সব থেকে বেশি, বাট ল্যাটিটিউড ওয়াইজ সব থেকে নর্দার্ন মোস্ট বললে তখন কিন্তু অ্যান্সার হবে ফালুট। ঠিক আছে, আর সান্দাকফু শুধু নয়, এই 4টে যে নাম বললাম সান্দাকফু, সবরগ্রাম, ফালুট আর টংলু, এই 4টেই কিন্তু সিঙ্গলীলা রেঞ্জের ইম্পর্টেন্ট পিক হিসেবে তোমরা অবশ্যই মনে রেখো। নেক্সট বলেছে দেখো মালদা গ্যাপ ইজ সিচুয়েটেড বিটুইন। তাহলে মালদা গ্যাপ বলতে আমরা কোন জায়গাটাকে বুঝবো? না আমরা যদি ইন্ডিয়ার যে ওল্ডেস্ট ল্যান্ডমাস অর্থাৎ ইন্ডিয়ান পেনিনসুলাকে দেখি, তাহলে সেটা ওয়েস্টার্ন সাইডে আরাবল্লী থেকে শুরু করে আমরা বলে থাকি যে ইস্টার্ন সাইডে মেঘালয়া অবধি এক্সটেন্ডেড, এবং সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে
কন্যাকুমারী। কিন্তু যদি আমরা আরাবল্লী হিলস থেকে পরপর দেখতে দেখতে যাই তাহলে আমরা অনেক প্ল্যাটু ট্যাটু এখানে পেয়ে থাকি, মালওয়া, বুন্দেলখন্ড, তারপর ছোটনাগপুর প্ল্যাটুকেও পেয়ে থাকি। কিন্তু এই ছোটনাগপুর প্ল্যাটু যেখানে শেষ হচ্ছে আর তারপরে যে মেঘালয়া প্ল্যাটু রয়েছে, সেই মেঘালয়া প্ল্যাটু এই পেনিনসুলার পার্ট হলেও সেটা যেন কিছুটা সেপারেট হয়ে রয়েছে ছোটনাগপুর প্ল্যাটু থেকে। তো এই ছোটনাগপুর প্ল্যাটু এবং মেঘালয়া প্ল্যাটু এই দুইয়ের মাঝে আমরা কিন্তু একটা ফ্ল্যাট প্লেন রিজিয়নকে পেয়ে থাকি। তো সেটা তোমরা বুঝতে পারবে যে এই যে গঙ্গা রিভার, তো সেই গঙ্গা রিভার কিন্তু ওয়েস্ট থেকে ইস্টের দিকে ফ্লো করছিল আমাদের নর্থ ইন্ডিয়াতে, আবার ব্রহ্মপুত্র রিভারও আসামে ইস্ট থেকে ওয়েস্টের দিকে ফ্লো করছিল। এরা দুজনেই এদের ফ্লোটা কন্টিনিউ করছিল এরকম ভাবে, এরা সাউদার্ন সাইডে ফ্লো করতে পারেনি, কারণ সাউদার্ন সাইডে গঙ্গার ক্ষেত্রেও হাইল্যান্ড ছিল, আবার ব্রহ্মপুত্রের ক্ষেত্রেও মেঘালয়া প্ল্যাটু ছিল, পূর্বাঞ্চল হিলস ছিল, তাই জন্য সে সাউথে আসতে পারেনি, ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছিল। এই মেঘালয়া প্ল্যাটু আর ছোটনাগপুর প্ল্যাটুর মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপটা দিয়েই কিন্তু ব্রহ্মপুত্র এবং গঙ্গা এই দুটো রিভারই একসাথে সাউদার্ন সাইডে বেন্ড নিয়েছে এবং ফাইনালি বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। তো এই গ্যাপটাকেই, এই রিজিয়নটাতেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্টও রয়েছে, তাই এই গ্যাপটাকেই মালদা গ্যাপ বলা হয়ে থাকে। তোমাদেরকে এখানেও আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি, তবে আশা করি তোমরা এই ম্যাপ থেকে ভালো বুঝতে পারবে যে কোন জায়গায় আমাদের যে হাইল্যান্ডটা যে জায়গায় ডিট্যাচ হয়ে রয়েছে পেনিনসুলার প্ল্যাটু থেকে বা ছোটনাগপুর প্ল্যাটু থেকে মেঘালয়া প্ল্যাটু। তাহলে স্বাভাবিকভাবেই এদের অন্য নামে যদি আমি ডাকতে চাই, তাহলে ছোটনাগপুর প্ল্যাটুর একদম ইস্টার্ন মোস্ট হিল কোনটা, এটা একটা আলাদা এমনি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির তরফ থেকে হোক অথবা ইন্ডিয়ান জিওগ্রাফির থেকেই হোক, যে ছোটনাগপুর প্ল্যাটুর ইস্টার্ন মোস্ট হিল কোনটা, রাজমহল হিলস। তো সেই রাজমহল হিলস একদম ইস্টার্ন মোস্ট। তারপরেই আমরা আমাদের মুর্শিদাবাদ এবং মালদার মধ্যখান দিয়ে গঙ্গা রিভারকে এন্টার করতে দেখতে পাই, এবং তারপরে বাংলাদেশের মধ্যেও কিছুটা প্লেন রিজিয়ন রয়েছে যেখান দিয়ে ব্রহ্মপুত্রও বাংলাদেশে ফ্লো করছে। তারপরে মেঘালয় প্ল্যাটু যেই শুরু হচ্ছে তার একদম ওয়েস্টার্ন মোস্ট হিল কোনটা না, গারো হিলস। তাই জন্য এই গ্যাপটাকে আমরা রাজমহল গারো গ্যাপ বা গারো রাজমহল গ্যাপ হিসেবেও কিন্তু বলে থাকি, যেটাকে মালদা গ্যাপও কিন্তু বলা হয়ে থাকে। চলো নেক্সট বলেছে যে ফুমডি। ফুমডি কি জিনিস? এটা একটা বায়োমাস। সেটা কোথায় পাওয়া যায় না, লোকটাক লেকে পাওয়া যায়। তো লোকটাক লেক, যেটা এমনিতে তো তোমরা আশা করি সবাই জানো যে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ফ্লোটিং ন্যাশনাল পার্ক। তো ছবিতে যেরকম ধরনের দেখছো, এই যে ফ্লোটিং অনেক জিনিসপত্র এখানে ভেসে রয়েছে আর কি, তার ওপরে আরও কিন্তু ভেজিটেশন ডেভেলপ করেছে ন্যাচারালি, বা অনেক ইম্পর্টেন্ট স্পেসিসও কিন্তু তাদের ঘর বানিয়ে নিয়েছে এই জায়গায়। তো এই যে লোকটাক লেক, এর সম্পর্কে আরও দুটো লাইন বলে রাখি। একটা হচ্ছে যে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা, সেটাও এই লোকটাক লেক। এবং মণিপুরে তো অবশ্যই রয়েছে লোকটাক লেক, কিন্তু বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে রয়েছে লোকটাক লেক। ঠিক আছে, এই দুটো ইনফরমেশনও মনে রাখো। নেক্সট হচ্ছে ফুমডির কথায় আসে। এই ফুমডি কি না, এই যে ফ্লোটিং মেটেরিয়ালগুলো যেগুলো লেকের ওপরে ভেসে বেড়াচ্ছে তাকেই আমরা বলি হচ্ছে ফুমডি। তাহলে এটা অ্যাকচুয়ালি কি জিনিস? তাহলে এটা হচ্ছে যে বলা হয়ে থাকে যে বিভিন্ন যে বায়োমাস, এই হেটারোজিনিয়াস বায়োমাস, তাদের যে ডিকম্পোজিশনের যে প্রসেস, সেই ডিকম্পোজিশনের প্রসেসের বিভিন্ন স্টেজে রয়েছে। তারা যে আস্তে আস্তে ডিকে হচ্ছে, তার বিভিন্ন স্টেজে এরা এক্সিস্ট করছে, এবং সেই জিনিসগুলোই এই লেকের ওপরে ফ্লোটিং হিসেবে রয়েছে। এবং এতদিন ধরে ফ্লোটিং থাকতে থাকতে বা এতটাই বায়োমাস একসাথে জড়ো হয়েছে যে তার উপরে নতুন করে কিন্তু ন্যাচারাল ভেজিটেশন, মানে অন্য টাইপের স্পেসিস, গাছপালা বলো, তারা কিন্তু গ্রো করেছে, এবং স্বাভাবিকভাবেই সেগুলো হোম গ্রাউন্ড হয়ে গেছে বিভিন্ন ইম্পর্টেন্ট স্পেসিসের। তো স্পেসিসের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, এটাও এখানে বলে রাখি যে এই লোকটাক লেকেই শুধুমাত্র যে স্পেসিসটাকে আমরা পেয়ে থাকি সেটাকে আমরা সাংগাই বলে থাকি, বা এটা এক ধরনের হরিণ, সাংগাই ডিয়ার, বা এটাকে ডান্সিং ডিয়ারও বলা হয়ে থাকে। তাহলে এই যে ফুমডি, এর ওপরের যে ভেজিটেশনটা, সে কিন্তু যে মিনারেলটা সেটা লেকের যে বেড সেখান থেকেও কিছুটা পেত। এই যে হেটারোজিনিয়াস মাস, সেখান থেকে তো এই যা যা নিউট্রিয়েন্ট সেগুলো অ্যাবজর্ব করতোই, কিন্তু যখন সামার সিজনে লেকের জল যখন অনেকটা কমে যেত, তখন এর ওপরে যে গাছপালাগুলো তৈরি হয়েছে তাদের যে রুটস, তাদের যে শেকড়গুলো, সেগুলো কিন্তু লেকের যে বেড তাকে টাচ করতে পারতো, এবং সেখান থেকে আরও এক্সট্রা নিউট্রিয়েন্টও কিন্তু সে পেত।
কিন্তু আমরা এই লোকটাক লেকের যে মাউথ, সেই মাউথে সেই জায়গায় মানে কোনো একটা স্ট্রিম রয়েছে যেটা হয়তো লোকটাক লেক থেকে বেরিয়ে চলে আসছে, সেই জায়গাতে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, একটা ব্যারেজ বা ছোট একটা ড্যাম দিয়েছি। তো সেই ড্যামটার নাম কি না, সেটা হচ্ছে ইথাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টও রয়েছে। ইথাই ড্যাম বা ইথাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোথায় রয়েছে? লোকটাক লেকে রয়েছে, খুব ইম্পর্টেন্ট। তো এইটা দেওয়ার পর থেকে কি হয়েছে না, যেহেতু আমরা ওয়াটারটাকে স্টোর করে রাখছি লোকটাক লেকের ভেতর, তাই জন্য সামার সিজনেও কিন্তু এর ওয়াটার লেভেলটা বেশি কমছে না। তাই জন্য এই ফুমডির ওপরে যে ভেজিটেশনগুলো, সেগুলো যে এক্সট্রা নিউট্রিয়েন্টটা লেকের বেড থেকে পেত, সেটা এখন আর পাচ্ছে না। তাই জন্য আস্তে আস্তে কিন্তু এই যে ফ্লোটিং মেটেরিয়ালগুলো বা তার উপরে ভেজিটেশনগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে আন্ডার থ্রেট বা সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য এখানে যে স্পেসিসগুলো থাকে তাদের ওপরও কিন্তু একটা থ্রেট আসছে, এবং এই সাংগাই ডিয়ার কিন্তু একটা এন্ডেঞ্জার্ড স্পেসিসের মধ্যেই পড়ে। তো এই ছিল লোকটাক লেক এবং ফুমডি সম্বন্ধে যাবতীয় যা কিছু বলার। চলো নেক্সট পয়েন্টে যাওয়ার আগে বলে দিই যে WBCS 2024 আর তো 2-2.5 মাস বাকি আছে। এর মধ্যে খেলা মেলা উৎসব অনেক কিছু আছে, তো সেগুলোকে সরিয়ে রেখে যারা সিরিয়াসলি টার্গেট করছো তাদের জন্য এডুমন্ত্রা দরজা খোলা রেখেছে। তোমরা এডুমন্ত্রায় কিন্তু নতুন ফ্রেশ ব্যাচ সবেমাত্র স্টার্ট হয়েছে WBCS কে টার্গেট করে, এবং এখানে প্রথম থেকেই কনসেপচুয়ালি মেন্স ফোকাস ক্লাস করানো হয়। তো স্বাভাবিকভাবেই প্রিলিমিনারিটা অটোমেটিক্যালি তোমরা ক্লিয়ার করে নিতে পারবে, এবং ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়াইজ এক্সপিরিয়েন্স টিচাররা তো আছেনই, তার সাথে প্রচুর প্রচুর ক্লাস টেস্ট আর মক টেস্ট কিন্তু এখানে নেওয়া হয়। তো WBCS ছাড়াও আশা করি তোমরা অন্যান্য পরীক্ষার ফর্ম ফিল আপও করেছো, তো সেগুলোও কিন্তু তোমরা এই WBCS কোর্সের পাশাপাশি সেগুলোর মক টেস্টও কিন্তু এডুমন্ত্রাতেই ফ্রিলি কিন্তু পেয়ে যাবে, এবং মান্থলি ফিস সিস্টেমে কিন্তু এডুমন্ত্রার এই কোর্সটা রয়েছে। তাই আশা করি তোমাদের খুব একটা প্রবলেমও হবে না। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এবং শুধুমাত্র ফুল কোর্স নয়, কেউ যদি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ গ্রুপও প্র্যাকটিস করতে চাও, সেখানেও কিন্তু তোমাদের লাইভ ক্লাস হবে। তোমাদেরকে এভরি উইক কিছু কোশ্চেন্স দেওয়া হবে, তোমরা রাইটিং মানে প্র্যাকটিস করে বা লিখে সাবমিট করলে সেগুলোর কারেকশন বা সেগুলোকে আরও ইমপ্রুভ করার জন্য যা যা দরকার সেগুলো নিয়েও তোমাদের 1-to-1 কিন্তু মেন্টরিং হবে। তো শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ গ্রুপ প্র্যাকটিস করার জন্য এখানেও মান্থলি সিস্টেমে তোমরা কিন্তু খুবই কম টাকায় আর কি পেয়ে যাচ্ছ এটা। তো যাদের যাদের ক্ষেত্রে প্রয়োজন তারা অবশ্যই এডুমন্ত্রার সাথে কন্ট্যাক্ট করো। নেক্সট চলো আমরা চলে যাই যে মিলাম গ্লেশিয়ার। তো বিভিন্ন গ্লেশিয়ার আমাদের হিমালয়ান রিজিয়ানে রয়েছে, স্বাভাবিকভাবেই সবকটা ইন্ডিয়ার যে গ্লেশিয়ার আমরা হিমালয়ান রিজিয়ানেই পাবো। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নটা জিজ্ঞেস করা হয়, কখনো লোকেশন ওয়াইজ জিজ্ঞেস করা হয়, কখনো জিজ্ঞেস করা হয় যে কোন রিভারের অরিজিন রয়েছে সেখান থেকে, সেই রেসপেক্টেও কোশ্চেন করা হয়। ডিপেন্ড করছে যে কোন পরীক্ষায় কোশ্চেনটা আসছে, ঠিক আছে, ক্লার্কশিপ গ্রুপ ডিতে আসছে না WBCS এ আসছে। তাহলে মিলাম গ্লেশিয়ার একটা ইম্পর্টেন্ট গ্লেশিয়ার, যাকে আমরা পেয়ে থাকি নন্দা দেবী রিজিয়ান। তো একটা বিরাট বড় রিজিয়ান, তো উত্তরাখণ্ডে রয়েছে, আশা করি সেটা তোমরা জানো, যে উত্তরাখণ্ডের একদম ইস্টার্ন সাইডে যে পার্টটাকে আমরা কি বলে থাকি না কুমায়ুন হিমালয়া, তাই তো। উত্তরাখণ্ডের ইস্টার্ন পার্টটাকে আমরা কুমায়ুন বলি, ওয়েস্টার্ন পার্টটাকে গাড়ওয়াল বলি। নন্দা দেবী রিজিয়ানটা ম্যাক্সিমামটা এই ইস্টার্ন সাইডে বা কুমায়ুন হিমালয়াতে রয়েছে। এবং নন্দা দেবীরও ইস্টার্ন সাইডে যদি তোমরা দেখো, তাহলে পাঞ্চচুল্লি, কামেট, ত্রিশূল, এই ইম্পর্টেন্ট পিকগুলোকেও কিন্তু আমরা এই কুমায়ুন হিমালয়াতেই পেয়ে থাকি। তো সেই জায়গাতেই নন্দা দেবীর ইস্টার্ন সাইডে একটা ইম্পর্টেন্ট গ্লেশিয়ার হচ্ছে মিলাম গ্লেশিয়ার। তো সেই মিলাম গ্লেশিয়ার থেকে যদি বলা হয় কোন রিভার অরিজিনেট হয়েছে, তাহলে তাকে গৌরী গঙ্গা রিভার বলা হয়। তাকে গৌরী গঙ্গা রিভার, যেটা এই মিলাম গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে। এই ইস্টার্ন সাইডে আমরা ধারচুলা, পিথোরাগড় এই ডিস্ট্রিক্টগুলো পেয়ে থাকি, যেগুলো নেপালের সাথে বাউন্ডারিতে রয়েছে, এবং সেখান দিয়ে খুব ইম্পর্টেন্ট একটা ট্রান্স বাউন্ডারি রিভার ফ্লো করছে উত্তরাখণ্ড আর নেপালের ওয়েস্টার্ন বাউন্ডারি, তার সাথে ইন্ডিয়ার বাউন্ডারি উত্তরাখণ্ড আর নেপাল, সেটা হচ্ছে কালী রিভার। তো এটাকে অনেক সময় কালী গঙ্গা বা ইন্ডিয়াতে সারদা রিভারও বলা হয়ে থাকে, যেটা ফাইনালি কিন্তু ঘরঘোড়া রিভারের ট্রিবিউটারি, এবং ঘরঘোড়া রিভার গঙ্গার একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। তো সেই ইস্টার্ন সাইডে আমরা এই গ্লেশিয়ারটা পেয়ে থাকি। এছাড়া তোমরা জানো যে উত্তরাখণ্ডের ক্ষেত্রে আমাদের অনেক ইম্পর্টেন্ট গ্লেশিয়ার রয়েছে। তো সাতোপান্ত গ্লেশিয়ার, চোরাবাড়ি গ্লেশিয়ার, গঙ্গোত্রী গ্লেশিয়ার, যমুনোত্রী গ্লেশিয়ার, আরও অনেক গ্লেশিয়ার রয়েছে। তো সেগুলোর কথাও আমরা আগেও ডিসকাস করেছি, আবার কোনো সময় করব। এবং তোমরা অবশ্যই জেনে রেখো যেগুলো, যে চারটে আমি বললাম খুব ইম্পর্টেন্ট, কোন কোন রিভার অরিজিনেট হচ্ছে এই চারটে থেকে। বেশ, নেক্সট বলেছে যে সাংলা বা বাসপা ভ্যালি। এই ভ্যালিটাকে আমরা কোথায় পাবো? নাকি আমরা হিমাচল প্রদেশে পাবো। হিমাচল প্রদেশের
একদম ইস্টার্ন সাইডে আমরা দেখবো যে গ্রেটার হিমালয়ের খুব ইম্পর্টেন্ট একটা পাস হচ্ছে শিবকিলা পাস। এই শিবকিলা পাস দিয়ে ইন্ডিয়াতে এন্টার করছে সাতলেজ রিভার। যে সাতলেজ রিভার কোথায় না কৈলাস মানস সরোবরের কাছাকাছি রাক্ষস তাল লেক থেকে অরিজিনেট হয়েছে এবং একে আমরা একটা ট্রান্স হিমালয়ান রিভারও বলতে পারি। তো সে যে গ্রেটার হিমালয়কে কাট করে ইন্ডিয়াতে এন্টার করেছে, তার মানে একে আমরা একটা অ্যান্টিসিডেন্ট রিভারও বলতে পারি। তাহলে সেই সাতলেজ রিভার যে গ্রেটার হিমালয়কে কাট করে ইন্ডিয়াতে এন্টার করলো কোথা দিয়ে না শিবকিলা পাস দিয়ে। সেই সাতলেজ রিভার হিমাচল প্রদেশ এবং এরপরে পাঞ্জাব দিয়ে ফ্লো করেছে। সেই সাতলেজ রিভার ইন্ডিয়াতে এন্টার করার পরেই আমরা দুটো ইম্পর্টেন্ট ট্রিবিউটারিকে পাই এই রিভারের। একটা হচ্ছে এর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, যে এই লাহুল স্পিতি রিজিয়ন, এই রিজিয়নটা বা কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ যেখানে রয়েছে সেই জায়গা দিয়ে ফ্লো করে এসে সাতলেজের সাথে মিট করছে, সেটা হচ্ছে স্পিতি রিভার। ঠিক আছে, এটাও সাতলেজের ট্রিবিউটারি। এবং আরেকটাকে আমরা পেয়ে থাকি হচ্ছে এই লেফট ব্যাঙ্কে সাতলেজের সাথে মিট করছে, সেটা হচ্ছে এই বাসপা রিভার। তো বাসপা রিভারের যে ভ্যালি তোমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছ, তো সেইটা তাহলে হিমাচল প্রদেশে রয়েছে। এবং যেটা মনে রাখবে মানে সাংলা ভ্যালিও এটাকে বলা হয়ে থাকে। বাসপা রিভারটা সাতলেজ রিভারের ট্রিবিউটারি, এটা অবশ্যই মনে রেখো। এবং সাতলেজের আরেকটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারিকে আমরা পাঞ্জাবে দেখতে পাবো সাতলেজের সাথে মিট করতে। কোন রিভার না বিয়াস রিভার। যে বিয়াস আর সাতলেজের মিটিং প্লেসে আমাদের হারিকে ব্যারেজ রয়েছে, যেখানে ইন্দিরা গান্ধী ক্যানেল কাট আউট করা হয়েছে। এবং এই হারিকে বলে একটা ওয়েটল্যান্ডও রয়েছে, সেটাও কিন্তু এই দুটো রিভারের মিটিং প্লেসেই রয়েছে, যেটা কিন্তু একটা র্যামসার সাইটও বটে। এবং হারিকে ওয়েটল্যান্ডে আমরা কি পেয়ে থাকি, সোয়াম্প না মার্শ? আমরা কিন্তু মার্শ পেয়ে থাকি, যেখানে শুধুমাত্র ঘাস জাতীয় জিনিস পাওয়া যায়, বড় গাছ পাওয়া যায় না। এগুলোর আলোচনা আমি আগের ওয়ানলাইনারগুলো সেশনেও কোনোটা না কোনোটায় করেছি। তো তোমরা যারা আগেরগুলো দেখোনি তাদেরকে বলবো অবশ্যই দেখে নিও। বুঝতেই পারছো আজকের ভিডিওটা থেকেও একই, যে একটা ওয়ানলাইনার নিয়ে একটা নয়, আমি কিন্তু 10টা 12টা 15টা ইনফরমেশন শেয়ার করছি। এগুলো সব কিছু থেকে কিন্তু কোশ্চেন আগেও হয়েছে, আগামী দিনেও হবে। ঠিক আছে, চলো তারপরে বলেছি কিছু হিল স্টেশনের কথা, যেমন ধরমশালা, ডালহৌসি। তাহলে আগে তোমরা এটা জেনে রাখো যে আমাদের হিমালয়ান রিজিয়নে যত হিল স্টেশন রয়েছে ম্যাক্সিমাম কোন রেঞ্জে পাওয়া যায়, সেটা হচ্ছে মিডিল হিমালয়াতে পাওয়া যায়। সেটা আমাদের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং দেখলেও মিডিল হিমালয়া, অথবা তোমরা যদি সিমলা দেখো, ডালহৌসি বলো, ধরমশালা বলো, এরাও কিন্তু, বা দেরাদুন বলো, এরা সবাই কিন্তু মিডিল হিমালয়াতেই রয়েছে। তাহলে ধরমশালাকে আমরা পাবো হচ্ছে হিমাচল প্রদেশে, ডালহৌসিকেও আমরা পাবো হিমাচল প্রদেশে। কাংড়া ভ্যালি, ঠিক আছে, হিমাচল প্রদেশেও প্রচুর আলাদা আলাদা ভ্যালি রয়েছে। যেমন একটু আগে আমি লাহুল ভ্যালি, স্পিতি ভ্যালির কথা বলছিলাম, সেরকম এই সমস্ত ভ্যালিগুলো দিয়ে কোনো না কোনো রিভার ফ্লো করছে এবং সেই রিভারের নামেই জেনারেলি এই ভ্যালিগুলোর নাম হয়। ঠিক আছে, আবার এক্সেপশনও রয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে লাহুল, স্পিতি, পার্বতী ভ্যালি, ঠিক আছে, যে পার্বতী ভ্যালি পার্বতী পিক থেকে অরিজিনেট হচ্ছে এবং যার পাড়ে রয়েছে আমাদের একটা ফেমাস হট স্প্রিং যার নাম হচ্ছে মণিকরণ। ঠিক আছে, এই পার্বতী রিভার বিয়াস রিভারের ট্রিবিউটারি। এই বিয়াস পার্বতীতেও কিন্তু লাস্ট ইয়ার ফ্ল্যাশ ফ্লাড হয়েছে। হ্যাঁ, হ্যাভক ফ্ল্যাশ ফ্লাড হয়েছে। তারপরে ধরো এই যে কুলু ভ্যালি, চম্বা ভ্যালি, কাংড়া ভ্যালি, এই ভ্যালিগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট ভ্যালিজ অফ হিমাচল প্রদেশ আমরা বলতে পারি। ঠিক আছে, আবার একদম এই দিকেও ইস্টার্ন সাইডে আমরা কল্পা ভ্যালি, কিন্নৌর ভ্যালি, ঠিক আছে, এই কিন্নৌর ভ্যালি দিয়েই সাতলেজ রিভার এন্টার করেছে। এইরকম ভাবে তোমাদেরকে জিকের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, যেমন কোন পিক, কোন পাস কোথায় রয়েছে, সেরকম কোন ভ্যালি কোথায় রয়েছে। যেমন ফেমাস গুলো তোমরা জানো যে শ্রীনগর ভ্যালি, ঠিক আছে, গ্যাংটক ভ্যালি। তো সেরকম হিমাচল প্রদেশের ক্ষেত্রে এই সবকটা ভ্যালি কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরা সবাই হিমাচল প্রদেশে রয়েছে। আর ধরমশালাতে আমাদের ইন্ডিয়ার মধ্যে এবং মোস্ট প্রবাবলি ওয়ার্ল্ডের মধ্যেও সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডে ক্রিকেট স্টেডিয়াম, ঠিক আছে, সেইটা কিন্তু ধরমশালাতে তৈরি হয়েছে এবং এখানে অনেক দিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচও হচ্ছে। আচ্ছা, নেক্সট সেরকমই একটা বলেছি যে ডালহৌসি। এই ডালহৌসি এটাও একটা ফেমাস হিল স্টেশন যে ওয়েস্টার্ন হিমাচল প্রদেশে রয়েছে। এবং হ্যাঁ, ডালহৌসি, ধরমশালা এরা সবাই কিন্তু ধৌলাধর রেঞ্জে রয়েছে। এই ধৌলাধর রেঞ্জ কিন্তু মিডিল হিমালয়ান রেঞ্জ হিমাচল প্রদেশের মধ্যে যে রয়েছে। পীরপাঞ্জাল রেঞ্জও কিছুটা রয়েছে, বাট এরা যারা যারা ডি দিয়ে দুটোই নাম, তারা তারা ধৌলাধর রেঞ্জেই রয়েছে হিমাচল প্রদেশে।
তো রবি রিভার, এই রবি রিভারের যে ভ্যালি, মানে চম্বা ভ্যালি যে বলছিলাম হিমাচল প্রদেশে কোশ্চেন আসে যে চম্বা ভ্যালি দিয়ে কোন রিভার ফ্লো করেছে, সেটা হচ্ছে রবি রিভার। যেরকম তোমাদের যদি বলা হয় যে কুলু ভ্যালি দিয়ে কোন রিভার ফ্লো করেছে, তাহলে অ্যান্সার হবে বিয়াস রিভার। ঠিক আছে, তো সেরকম ভাবে কোশ্চেন হতে পারে। তো ডালহৌসি এই রবি রিভারের পাড়েই রয়েছে এবং চম্বা ভ্যালি দিয়েও রবি রিভার ফ্লো করেছে। ঠিক সেরকমই একটা ইম্পর্টেন্ট জায়গা রিভার সাইড টাউনের রেসপেক্টে তোমাদের যে কোশ্চেন হয় যে পাঠানকোট কোন নদীর ধারে। ঠিক আছে, তো পাঠানকোট কিন্তু রবি এবং বিয়াস এই দুটো রিভারই পাঠানকোটের খুব কাছাকাছি রয়েছে। তো এখানেও তোমরা ম্যাপে দেখতে পাবে যে এই যে পাঠানকোট যে রিজিয়ন বলো বা ডিস্ট্রিক্ট বলো বা সিটি বলো, তার নর্দার্ন সাইড দিয়ে কিন্তু ফ্লো করে যাচ্ছে রবি রিভার, আবার সাউদার্ন সাইড দিয়ে কিন্তু বিয়াস রিভারও ফ্লো করেছে। তাহলে কোশ্চেন তোমাকে এই দুটো রিভারের মাঝে রয়েছে এভাবেও আসতে পারে। এবং রবি রিভারের ওপর খুব ইম্পর্টেন্ট একটা ড্যাম, সেটা হচ্ছে রঞ্জিত সাগর ড্যাম। ঠিক আছে, এই রঞ্জিত সাগর ড্যাম রবি রিভারের ওপর রয়েছে এবং সেটা কিন্তু এই পাঠানকোটের কাছেই রয়েছে। ঠিক আছে, এটাও মনে রেখো, ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট চলো, বলছে যে হুইচ টাইপ অফ ডিপোজিট ইজ কারেওয়া। তাহলে কারেওয়া জিনিসটা কি, কোথায় পেয়ে থাকি? কারেওয়াকে বলা হয়ে থাকে যে এক ধরনের ডিপোজিট, মানে অ্যালুভিয়াল টাইপের ডিপোজিট, যেখান থেকে একটা ফার্টাইল সয়েলকে আমরা পাই। তাহলে প্রথম কথা কোথায় পাই না, কাশ্মীর, জম্মু কাশ্মীর রিজিয়নে আমরা পেয়ে থাকি। তো সেখানে আমরা গ্রেটার হিমালয়া এবং পীর পাঞ্জাল রেঞ্জ এই দুইয়ের মাঝে কিন্তু এই কারেওয়া রিজিয়নটা পেয়ে থাকি। এটা প্রথম ইম্পর্টেন্ট জিনিস যে গ্রেটার হিমালয় এবং পীর পাঞ্জালের মাঝে রয়েছে কারেওয়া, এবং এই যে কারেওয়া রিজিয়নটা এই দুটো রেঞ্জের মাঝে, সেখান দিয়ে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট রিভার ফ্লো করছে ঝিলাম, এবং এই ঝিলাম রিভারের পাড়েই রয়েছে আমাদের জম্মু কাশ্মীরের ক্যাপিটাল শ্রীনগর। তাই জন্য শ্রীনগর ভ্যালি, কারেওয়া ভ্যালি, কাশ্মীর ভ্যালি বা ঝিলাম ভ্যালি এই চারটে নামে বললেও সব মানে চারটেই কিন্তু একই জায়গাকে মেনশন করে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে কারেওয়া এক ধরনের এই যে ডিপোজিট, এটা কি ডিপোজিট? এখান দিয়ে ঝিলাম রিভার ফ্লো করছে ঠিকই, তার মানে কি কারেওয়ার এই যে ডিপোজিটটা ঝিলাম রিভার থেকে হয়েছে? একেবারেই তা নয়। যেখানে আজকে এই ডিপোজিটটাকে আমরা পাই বা ঝিলাম রিভারের বেসিনকে পেয়ে থাকি কাশ্মীর ভ্যালি রিজিয়নে, সেই জায়গায় একটা সময় যখন শিবালিক তৈরি হয়নি, শুধু গ্রেটার আর মিডিল হিমালয় তৈরি হয়েছে, সেই সময় এখানে একটা গ্লেশিয়ার লেক এক্সিস্ট করতো, যেটা তোমরা এই ছবিটায় পরপর দেখতে পাবে যে কিভাবে তার ইভলিউশন হয়েছে। তাহলে প্রথমে এই পুরো রিজিয়নটা জুড়েই একটা বড় গ্লেশিয়ার লেক এক্সিস্ট করতো। হ্যাঁ, তারপরে দেখা গেছে যে যত ইন্ডিয়ান প্লেট আরো প্রেসার দিয়েছে ইউরেশিয়ান প্লেটের ওপর, তত আস্তে আস্তে কি হয়েছে না মিডিল হিমালয়ের ও সাউথে একটা সময় গিয়ে শিবালিক বা আউটার হিমালয় ডেভেলপ করেছে। এবং মিডিল হিমালয়া যখন ফর্মেশন হয়েছিল তখন একটা কন্টিনিউয়াস রেঞ্জ থাকলেও শিবালিক বা আউটার হিমালয় তৈরি হওয়ার পর সেটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। তাই জন্য আজকে আমরা পীর পাঞ্জাল, ধৌলাধর, মুসৌরি বা দাফলা, মিরি, আবর, মিশমি প্রচুর রেঞ্জকে পেয়ে থাকি। তো যত আস্তে আস্তে এই মিডিল হিমালয়া ব্রেক করে গেছে এবং শিবালিক রাইজ করেছে, তত এই গ্লেশিয়ার লেকটাকে আমরা দেখতে পাবো যে সেই জায়গায় অল্টিটিউড আস্তে আস্তে ইনক্রিজ করেছে এবং লেকের যে ওয়াটারটা সেটা আস্তে আস্তে কিন্তু এখান থেকে ফ্লাশ আউট করে বেরিয়ে গেছে। এবং পরের ছবিগুলোতে তোমরা দেখবে যে এই যে লেকটা সেটার এরিয়াটা কমতে 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 এখন খুব ছোট্ট একটা লেক হিসেবে এক্সিস্ট করছে। তাহলে বাকি এই যে রিজিয়নটা এখন মানে আগে ছিল লেকের তলায় লেক বেড যেটা, সেটা এখন বাইরে এক্সপোজড হয়ে এসছে। এবং যে গ্লেশিয়ার মেল্ট করে এই লেকটা তৈরি হয়েছিল, সেই গ্লেশিয়ারের মধ্যে যা কিছু মেটেরিয়ালস ছিল সেগুলো এই লেকের তলায় এতদিন ডিপোজিট হয়েছিল, মানে এটাকেও কিন্তু আমরা ফ্লুভিয়াল ডিপোজিটই বলতে পারি। তা সেই যে সেডিমেন্টস সেটাই কিন্তু এখন ফার্টাইল ল্যান্ড হয়ে এক্সপোজড হয়েছে, সেই জন্য সেটা খুব ভালো এগ্রিকালচারকে সাপোর্ট করতে পারে। তো এই রিজিয়নটা সব থেকে বেশি যেটা ফেমাস সেটা হচ্ছে যে স্যাফরন কাল্টিভেশন, যাকে আমরা কেশর বলে থাকি। ঠিক আছে, এবং এগুলো কি নেই ফুলের যেটা স্টিগমা সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কেশর। এছাড়াও যদি তোমরা দেখো বিভিন্ন টাইপের ফ্রুটস, অ্যাপেল তার মধ্যে নাম আসে, বিভিন্ন টাইপের নাটস, বিভিন্ন টাইপের ফ্লাওয়ার যেমন টিউলিপ, ঠিক আছে, এবং রাইস কাল্টিভেশন, এগুলো কিন্তু এই কাশ্মীর ভ্যালি রিজিয়নে খুব ভালো হয়ে থাকে। এবং এখানেও সেটাই দেখিয়েছি যে কারেওয়া এই যে সয়েলটা এটা কিন্তু একটা খুব থিক ডিপোজিট। এবার এই ডিপোজিটটা কি ডিপোজিট না, সেই ডিপোজিটটা যেহেতু গ্লেশিয়ার লেকের তলায় হয়েছিল, তাই জন্য এই ডিপোজিটটাকে আমরা বলে থাকি লেক ডিপোজিট বা একে বলা হয় লেকুস্ট্রাইন ডিপোজিট। পরবর্তীকালে এই জায়গাটা দিয়ে ঝিলাম রিভার ফ্লো করেছে।
এবং এই যে লেকের যে এরিয়াটা সেটা যে কমতে কমতে এখনো খুব ছোট হয়ে গিয়েও একটা লেক কিন্তু এখনো এক্সিস্ট করছে, এবং সেই লেকটাই হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক, মানে উলার লেক। এবং ঝিলাম রিভার কিন্তু এই উলার লেকের মধ্যে এন্টার করে আবার উলার লেক থেকে বেরিয়ে গেছে, এবং যেখান থেকে এই উলার লেক থেকে আবার বেরিয়ে যাচ্ছে ঝিলাম রিভার, সেই জায়গাতে আমাদের কিন্তু একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টও আমরা বানিয়েছি। সেটার নাম কি না তুলবুল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা তুলবুল ড্যাম, যেটাও বলা হয় ঝিলাম রিভারের ওপর রয়েছে বা এই উলার লেকেই রয়েছে। ঠিক আছে, তাহলে চলো কারেবা কি জিনিস বা ঝিলামের সম্বন্ধেও কয়েকটা ইনফরমেশন দিয়ে দিলাম। ঝিলাম আবার ইন্দাসের 5টা ট্রিবিউটারির মধ্যে একমাত্র রিভার যে একটা হট স্প্রিং থেকে অরিজিনেট হয়েছে, ভেরিনাগ হট স্প্রিং। আচ্ছা, নেক্সট বলেছে যে শিমলিপাল ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কোন রিভার ফ্লো করছে না শিমলিপাল ন্যাশনাল পার্ক উড়িষ্যার মধ্যে শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভও আছে। ঠিক আছে, তো উড়িষ্যার মধ্যে সব থেকে বড় ফরেস্ট সেটা কিন্তু শিমলিপাল ন্যাশনাল পার্ক। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফরেস্ট উড়িষ্যার সেটা হচ্ছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, যেটা ম্যানগ্রোভ, তাই তো। ব্রাহ্মণী রিভারের ডেল্টাতে, ব্রাহ্মণী বৈতরণী রিভারের মাঝে আমরা ভিতরকণিকা ন্যাশনাল পার্ককে পেয়ে থাকি। আর শিমলিপাল ন্যাশনাল পার্ক আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেদিনীপুর ঝাড়গ্রাম পেরিয়ে উড়িষ্যাতে এন্টার করলেই একটু পরেই শিমলিপাল ন্যাশনাল পার্ক চলে আসে। এবং শিমলিপাল ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভ, শিমলিপাল ইম্পর্টেন্ট বায়োস্ফিয়ার রিজার্ভও বটে। তো এই জায়গাটা কোন রিভারের ড্রেনেজ বেসিনে রয়েছে, সেই রিভারটার নাম হচ্ছে বুধাবালাঙ্গা রিভার। এটা প্রেজেন্ট নাম বুধাবালাঙ্গা রিভার। তোমাদের মনে রাখতে সুবিধা হবে যদি আমি তোমাদেরকে এটা বলি যে বাঘাযতীন, অর্থাৎ যার আসল নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার গল্প তোমরা হয়তো শুনেছো বা ইতিহাসেও পড়েছো যে তাকে যে বাঘাযতীন নামটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু এই বুড়িবালামের তীরে কিন্তু বাঘের সাথে যুদ্ধ করেছিলেন তিনি একটা সময়। তো সেই থেকে কিন্তু তার নাম বাঘাযতীন। তো সেই যে বুড়িবালাম, সেই বুড়িবালাম রিভারটাই কিন্তু এখন উড়িষ্যায় বুধাবালাঙ্গা রিভার এই নামে পরিচিত, যেটা বা যার ড্রেনেজ বেসিনে আমরা এই শিমলিপাল ফরেস্টটাকে বা পুরো রিজিয়নটাকে পেয়ে থাকি। চলো নেক্সট বলেছে ইন ইন্ডিয়া রেড পান্ডাস আর ফাউন্ড ইন। তাহলে আমি একটু আগেই তোমাদের বললাম যে নামদাফা ন্যাশনাল পার্কের সময় যে রেড পান্ডা ওখানেও পাওয়া যায়। তো রেড পান্ডা জেনারেলি ইস্টার্ন হিমালয়ান রিজিয়নে পাওয়া যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে খুব কিউট দেখতে জানোয়ার। তো এটা ওয়েস্টার্ন হিমালয়ান সাইডে কিন্তু অনেক কম বা দেখতে পাওয়া যায় না অলমোস্ট। ঠিক আছে, কিন্তু যেই আমরা ইস্টার্ন হিমালয়াতে আসবো অর্থাৎ সিকিমকে পাবো, ভুটানকে পাবো, ওয়েস্ট বেঙ্গলেও দেখতে পাওয়া যায়, সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়, এবং অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায়, অথবা কখনো কখনো আমাদের ওই একদম আসাম অরুণাচলের ইস্টার্ন সাইডে কিছু হিলসে বা মেঘালয়াতে গারো খাসি হিলসেও অল্প বিস্তর টুকটাক দেখা যায়। তবে সব থেকে বেশি তোমরা মনে রাখবে যে অরুণাচল প্রদেশ, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এই 3টে স্টেটে, অর্থাৎ বুঝতেই পারছো ইস্টার্ন হিমালয়ান রিজিয়নে আমরা রেড পান্ডাকে পাবো। ঠিক একইভাবে ইস্টার্ন হিমালয়ান রিজিয়নে স্নো লেপার্ডটা খুব রেয়ার। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে কখনো সখনো দেখা যায়, বাট খুব রেয়ার। কিন্তু ওয়েস্টার্ন হিমালয়াতে যদি যাও সেই জায়গাতে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং লাদাখ, জাস্কার ভ্যালি রিজিয়ন, এই জায়গাটায় হেমিস ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু আমরা তখন স্নো লেপার্ডকে প্রচুর পরিমাণে আবার পেয়ে থাকি। বেশ, তারপরে বলেছে হাঙ্গুল। হাঙ্গুল কোথায় পাবো না খুব ফেমাস, কারণ একটা এন্ডেঞ্জার্ড স্পেসিস, এবং ন্যাচারালি যদি দেখি তো এই যে হাঙ্গুল এটা এক টাইপের ডিয়ার। ঠিক আছে, একে কিন্তু কাশ্মীরি স্ট্যাগ এই নামেও বলা হয়। একে আমরা ওই কাশ্মীর ভ্যালি রিজিয়নেই পাবো, ঝিলাম রিভারের পাশে দাচিগাম ন্যাশনাল পার্ক, সেখানে বা সেই জায়গাতে কার সোল হ্যাবিটেট বলা হয়ে থাকে কিন্তু এই কাশ্মীরি স্ট্যাগ বা আমাদের হাঙ্গুল এই যে ডিয়ারকে। ঠিক আছে, তো এটাও কাশ্মীরের ফেমাস। এখানে কাশ্মীরের ম্যাপে আমি ইম্পর্টেন্ট কিছু দেখিয়েছি, তার মধ্যে এই যে দাচিগ্রাম ন্যাশনাল পার্ককে তোমরা পাবে, এবং কিস্তওয়াড় ন্যাশনাল পার্ক, এই দুটো খুব ইম্পর্টেন্ট ন্যাচারাল ফরেস্ট। এবং সেলিম আলী ন্যাশনাল পার্ক বলেও একটা রয়েছে, তবে এটা শ্রীনগরে রয়েছে, অনেকটা কাইন্ড অফ চিড়িয়াখানা টাইপের। আর হেমিস ন্যাশনাল পার্ক প্রেজেন্টলি লাদাখের মধ্যে পড়ে, লাদাখ ইউনিয়ন টেরিটরি বা জাস্কার রেঞ্জে রয়েছে, ইন্দাস রিভারের পাড়ে রয়েছে। ইন্ডিয়ার লার্জেস্ট ন্যাশনাল পার্ক অ্যাকর্ডিং টু এরিয়া অ্যান্ড নর্দার্ন মোস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, হেমিস ন্যাশনাল পার্ক, যেখানে কিন্তু আমরা স্নো লেপার্ড প্রচুর পেয়ে থাকি। আচ্ছা চলো নেক্সট বলছে যে মাড ভলক্যানো। মাড ভলক্যানো জিনিসটা কি না, আমরা নর্মাল ভলক্যানো বলতে যা বুঝি, অর্থাৎ ম্যাগমা নিচ থেকে বেরিয়ে আসছে বাইরে, অথবা বিভিন্ন গ্যাসিয়াস মেটেরিয়াল, বিভিন্ন গ্যাস ট্যাস বা বিভিন্ন ছাই
হ্যাঁ, পাথর টাথর ছোট বড় এগুলোও বেরিয়ে আসে। তো সেইটা না হয়ে যখন আমরা দেখতে পাবো যে আর্থের সারফেসে বা আর্থের ক্রাস্টের ভেতর থেকে ঠিক যেরকমভাবে আমাদের হট স্প্রিং তৈরি হয়, যেরকমভাবে গিজার তৈরি হয়, ঠিক আছে, তো সেরকমভাবেই আমরা দেখবো যে কখনো কখনো মাড কিন্তু বাইরে বেরিয়ে আসে বা এরকম বাবেলসের মতো দেখা যায়, ঠিক আছে, যে সেখানে ভেতরে হয়তো কিছু স্পেস রয়েছে বা কোনো একটা গ্যাস বেরোচ্ছে, সেটা ওপরের এই মাডের মধ্যে দিয়ে বেরোচ্ছে, তাই একটা বাবেলিং টাইপের দেখতে পাই। কখনো কখনো হিউজ অ্যামাউন্ট অফ মাড ডিপোজিটও আমরা দেখতে পাই। তো এই ফিচারটা ওয়ার্ল্ডে অনেক জায়গাতেই দেখা যায়, একে আমরা মাড ভলক্যানো বলে থাকি। তা আমাদের ইন্ডিয়াতে কিন্তু ভলক্যানো বলতে ব্যারেন আর নারকোন নামের কথা তোমাদের যেমন মাথায় আসে, ঠিক আন্দামান নিকোবরেই আমরা যদি দেখি যে মিডিল আন্দামান আর সাউথ আন্দামানের মাঝামাঝি ব্যারাটাং আইল্যান্ড বলে একটা আইল্যান্ড রয়েছে। সেই ব্যারাটাং আইল্যান্ডে আমরা কিন্তু ইন্ডিয়ার একমাত্র মাড ভলক্যানোকে দেখতে পাই। মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট চলো। নেক্সট ওয়ান লাইনারে যাওয়ার আগে বলে দিই যে শুধুমাত্র আমাদের নতুন কোর্স এডুমান্ত্রায় শুরু হয়েছে WBCS 2024-কে বেস করে, তাই নয়, তার সাথে সাথে প্রিলিমিনারির জন্য প্রচুর মক টেস্ট কিন্তু এখানে স্টার্ট অলরেডি হয়ে গেছে 5 সেপ্টেম্বর থেকে, যেখানে প্রথমে কিন্তু 16টা এরকম মক হবে, সবকটাই 200 মার্কসের মক হবে। 16টা মক কিন্তু তোমরা একটা সিলেবাস পেয়ে যাবে, কিছু টপিক সেখানে সিলেক্ট করে দেওয়া হবে, সেই ওয়াইজ হবে, এবং তারপরে আরও 10টা কিন্তু প্রিলিমিনারি যেরকম কোশ্চেন হয় সেই ফরম্যাটে কিন্তু আরও 10টা মক রয়েছে। এই আলাদা আলাদা মকগুলো তোমরা 299-এ প্রত্যেকটা পেয়ে যাবে, এবং যদি দুটোই একসাথে কেনো তাহলে পুজো অফারে তোমরা কিন্তু এর ওপর আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো আর দেরি করো না, কারণ এখানেই অলরেডি 26টা মক রয়েছে, তো এই 26টা মক তোমরা উইকলি একটা করে দিলেও কিন্তু প্রিলিমিনারি আগে শেষ হবে না, তাই তাড়াতাড়ি কিনে নাও এবং তাড়াতাড়ি উইকে 2-3টে করে মক দেওয়া শুরু করো, তবেই তোমরা প্রিলিমিনারির আগে এতগুলো মক দিয়ে যেতে পারবে এবং বুঝতে পারবে যে মক দিলেও কিন্তু তোমাদের একটা মানে কোশ্চেন কিভাবে ট্যাকেল করতে হয় সেই একটা এক্সপিরিয়েন্স কিন্তু ডেভেলপ করবে, যেটা শুধু পড়ে গেলে হয় না। আর এডুমান্ত্রার যে প্রিভিয়াস যত মক ক্লাস টেস্ট এরকম হয়েছে সেখান থেকে প্রচুর কোশ্চেন যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কমন আসছে, এমনকি WBCS 2023 মেন্সেও প্রচুর কোশ্চেন কমন এসছে, সেটা কিন্তু যারা যারা পরীক্ষা দিয়েছে তারাই দাবি করছে, আমি বলছি না। আর তার সাথে সাথে মিসলেনিয়াস প্রিলিমিনারি সবে মাত্র হয়ে গেল, তো মিসলেনিয়াসের মেন্স হয়তো 2025-এ হবে। সেই মিসলেনিয়াসের মেন্স কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে হয়, তো সেখানে জেনারেল স্টাডিজ থাকে, ম্যাথস থাকে, বেঙ্গলি থাকে, ঠিক আছে, তো সেই যে জায়গাগুলো বেঙ্গলি ইংলিশ দুটোই আছে, তো সেই মিসলেনিয়াস মেন্সকে টার্গেট করে ডেসক্রিপটিভ ওয়েতে নতুন ব্যাচ পুজোর পর থেকে কিন্তু এডুমান্ত্রায় শুরু হবে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। চলো আমরা টপিকে ফিরে আসি। বলেছে যে স্যান্ডি ডিপোজিট ইন ওয়েস্টার্ন ইউপি, লোকালি আমরা কি বলবো, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ, ঠিক আছে। তার মানে আমরা যদি আমাদের নর্থ ইন্ডিয়ান প্লেনকে আমি এখানে ডিভাইড করে দেখিয়েছি, দেখো যে রাজস্থানে এক টাইপের প্লেন্স পাওয়া যায়, পাঞ্জাবে এক টাইপের প্লেন্স পাওয়া যায় যেটাকে আমরা ইন্দাস প্লেন্স বা মেনলি সাতলেজ প্লেন্সকে বলতে পারি। তারপরে গঙ্গা প্লেন্সকে আমরা মেনলি 3 ভাগে ভাগ করি, আপার, মিডিল এবং লোয়ার গঙ্গা, এবং আসামে ব্রহ্মপুত্র প্লেন্স। এই হচ্ছে আমাদের নর্থ ইন্ডিয়ান গ্রেট প্লেন্স। তো তার মধ্যে কি বলেছে না ওয়েস্টার্ন ইউপি রিজিয়ান, এই ওয়েস্টার্ন ইউপি যে রিজিয়ানটা সেটা এই আপার গঙ্গা প্লেন্সের মধ্যে পড়ে। ওয়েস্টার্ন ইউপি যে রিজিয়ানটা সেখানে গঙ্গা যমুনা দোয়াব রিজিয়ান পড়ে, ঠিক আছে। তাই এই একই কোশ্চেন তোমাকে অন্যভাবেও জিজ্ঞেস করা হয়, যেটা আমি ওয়েস্টার্ন ইউপি বলেছি, কোশ্চেনে অনেক সময় দেওয়া হয় যে আপার গঙ্গা যমুনা দোয়াব রিজিয়ানে যে স্যান্ডি ডিপোজিট হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি আমাদের ইন্ডিয়াতে উইন্ডের ডিরেকশন দেখি তাহলে সেটা জেনারেলি এই রিজিয়ানে বিশেষত একটু সাউথ ওয়েস্ট ডিরেকশন থেকেই হয়ে থাকে। তো সেই জন্য ওয়েস্টার্ন সাইড থেকে উইন্ড আসাতে সে কি করে না আমাদের রাজস্থানে যে এতটা এরিড রিজিয়ান সেই ড্রাই রিজিয়ান থেকে স্যান্ডকে কিন্তু এরোশন করে নিয়ে আসে, মানে এটা উইন্ড অ্যাক্টিভিটির জন্য আমরা এওলিয়ান অ্যাক্টিভিটি যাকে বলে থাকি, ঠিক আছে, যে উইন্ডের মাধ্যমে প্রচুর স্যান্ড উড়ে এসে কিন্তু ফাইনালি এই আপার গঙ্গা যমুনা দোয়াব বা ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ রিজিয়ানে যে ফার্টাইল অ্যালুভিয়াল সয়েল রয়েছে তার উপরে আস্তে আস্তে ডিপোজিট হতে থাকে। তাতে কি হয় না এগ্রিকালচারের জন্য সয়েলটার যে সুইটেবিলিটি সেটা আস্তে আস্তে কমে যায়। তো সেই জন্য এই যে স্যান্ডি ডিপোজিটটা এটা এগ্রিকালচারের জন্য কিন্তু ভালো নয়, কারণ সয়েল আস্তে আস্তে অ্যালকালাইন থেকে স্যালাইন হয়ে যাবে এরকম স্যান্ডি ডিপোজিট হলে, বা এক কথায় বললে ইনফার্টাইল হয়ে যাবে, এগ্রিকালচারের জন্য উপযুক্ত থাকবে না। তো এই যে স্যান্ডি ডিপোজিটগুলো ওই ওয়েস্টার্ন ইউপি বা আপার গঙ্গা যমুনা দোয়াব রিজিয়নে পাওয়া যায়, তাদেরকে লোকালি আমরা ভুর বলে থাকি, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট বলেছে সংকোচ রিভার, ভেরি ইম্পর্টেন্ট রিভার অ্যাজ এ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র, অবশ্যই। তাছাড়াও এখানে আমি পুরো আসামে ব্রহ্মপুত্রকে দেখিয়েছি, এবং ব্রহ্মপুত্রের ইন্ডিয়ার মধ্যে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি যেগুলো রয়েছে তাদের মধ্যে লাস্ট যেটা সেটা হচ্ছে সংকোচ, ঠিক আছে। তাহলে এখানে পরপর আমরা যেরকম সুবনশিরি, তারপরে কামেং রিভার, মানস রিভার, বেকি রিভার, প্রচুর রিভারকে পাবো ব্রহ্মপুত্রের রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। সবার লাস্টে সংকোচ রিভারকেই পাবো, যে সংকোচ রিভার ইন্ডিয়াতে ব্রহ্মপুত্রের সাথে মিট করেছে। কোথায় যদি বলো, তাহলে ব্রহ্মপুত্রের ন্যাশনাল ওয়াটারওয়ে 2 রয়েছে, সাদিয়া থেকে শুরু করে ধুবড়ি অবধি। ধুবড়ির পরে ব্রহ্মপুত্র আসাম থেকে বাংলাদেশে এন্টার করে যায়, এই ধুবড়ির কাছেই সংকোচ রিভার এসে মিট করেছে ব্রহ্মপুত্রের সাথে। নেক্সট যেটা আরো ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের রিভারগুলোকে আমরা পরপর দেখলে তিস্তা, জলঢাকা, তোরসা পেয়ে থাকি। তোরসা রিভারের দুটো ট্রিবিউটারি হিসেবে কালজানি এবং রায়ডাক, এদেরকেও পেয়ে থাকি। একদম ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল যদি বলা হয়, তাহলে আমরা দেখব যে আসাম আর আলিপুরদুয়ারের বর্ডার এবং কোচবিহার আর আসামের বর্ডার, এই জায়গা দিয়ে যে রিভারটা ফ্লো করছে, বা সেটা কোনো কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গল আর আসামের বাউন্ডারি ডিমার্কেট করছে, সেটাই হচ্ছে এই সংকোচ রিভার। তাই জন্য ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন মোস্ট রিভার কোনটা বললে এই সংকোচ, বা ওয়েস্ট বেঙ্গল আর আসামের মধ্যখান দিয়ে যে ফ্লো করছে সেটা এই সংকোচ রিভার, ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি। আরেকটা নামও রয়েছে, অনেক সময় এই রিভারটাকে আমরা গদাধর রিভারও বলে থাকি, ঠিক আছে। সংকোচ রিভার বা গদাধর রিভার একই রিভার। নেক্সট চলো, বলেছে লিডার, সিন্ধ, নীলাম, এই যে রিভারগুলো এগুলো কার ট্রিবিউটারি? ইন্দাসের মেন 5টা ট্রিবিউটারি আছে, ঠিক আছে, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সাতলেজ। কিন্তু এদের যে ট্রিবিউটারিগুলো সেগুলো কিন্তু তাদের মধ্যে, বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন সাতলেজের কথা একটু আগে বলছিলাম যে বাসপা রিভার, স্পিতি রিভার, বিয়াস রিভার, সেরকমই ঝিলামের যে ট্রিবিউটারি তাদের মধ্যে এদের নাম আসে লিডার রিভার, সিন্ধ রিভার, আর হচ্ছে নীলাম রিভার। এই নীলাম রিভারটা অ্যাকচুয়ালি পাকিস্তান অকুপায়েড কাশ্মীর যে রিজিয়নটা, সেই জায়গায় রিভারটার নাম হচ্ছে নীলাম। ইন্ডিয়াতে আমরা কিন্তু একে কিষান গঙ্গা রিভারও বলে থাকি, কিষান গঙ্গা রিভার। এবং এই কিষান গঙ্গা বলে একটা প্রজেক্টও রয়েছে, সেটাকে ওই ঝিলাম রিভার বা কিষান গঙ্গা ঝিলামের মিটিং প্লেসে রয়েছে। একটু আগে বললাম উলার লেকে রয়েছে তুলবুল প্রজেক্ট, সেটাও ঝিলাম রিভারের ওপর রয়েছে। আচ্ছা, আর বলবো লিডার, এই লিডার রিভারটাকে অবশ্যই মনে রাখবে, কারণ পেহেলগাঁও বলে খুব সুন্দর একটা হিল স্টেশন রয়েছে জম্মু কাশ্মীরে। তো সেই পেহেলগাঁও দিয়ে যে রিভারটা ফ্লো করছে সেটা হচ্ছে এই লিডার রিভার। বা আমাদের যে অমরনাথ কেভ, অমরনাথ যাত্রা হয়ে থাকে, সেটাও কিন্তু পেহেলগাঁও থেকেই শুরু হয়, সাউদার্ন সাইড থেকে। তো এই লিডার রিভারের পাড়ে রয়েছে পেহেলগাঁও রিভার। বাকি তো ঝিলাম রিভার সম্বন্ধে একটু আগে বললাম যে ভেরিনাগ থেকে অরিজিন, কারেওয়া রিজিয়ান দিয়ে ফ্লো করছে, সেই সমস্ত কিছু। আরেকটা জিনিস জেনে রাখো যে এই যে ডাল লেক খুব ফেমাস, তাই না, শ্রীনগরে? তো এই যে ডাল লেক, এরকম আরো লেক শ্রীনগরে ঝিলাম রিভারের জাস্ট আশেপাশে রয়েছে। এই লেকগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঝিলাম রিভার থেকে তৈরি হওয়া অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। উলার লেক কিন্তু তা নয়, একটু আগে বলেছি। কিন্তু ডাল লেক কিন্তু ঝিলাম রিভার থেকে তৈরি হওয়া একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নেক্সট বলছে বরাক রিভার। তো বরাক রিভারও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেকে ব্রহ্মপুত্র রিভারের ট্রিবিউটারিগুলোর সাথে বরাক রিভারকে ইনক্লুড করে নাও। তো বরাক রিভার কিন্তু আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা ইন্ডিপেন্ডেন্ট রিভার, যার সাথে ব্রহ্মপুত্র রিভারের কোনো সম্পর্ক নেই। কারণ আমরা নর্থ ইস্ট ইন্ডিয়াতে সব থেকে বড় ব্রহ্মপুত্র রিভার সিস্টেমকেই দেখতে পাই। তো এই যে ব্রহ্মপুত্র রিভার, তার এই দিকে অনেক রিভারকে আমরা পাবো লেফট ব্যাঙ্কে, এদিকে প্রচুর রিভারকে পাবো রাইট ব্যাঙ্কে, আরো লোহিত ফহিত প্রচুর রিভার রয়েছে। এই রিভার সিস্টেমটাই সব থেকে বড়, তাই অনেকে ভুল করে বরাককে এর সাথে ধরে নাও, তা নয়, ঠিক আছে। তাহলে বরাক রিভার একটা ইন্ডিপেন্ডেন্ট রিভার, যে নাগাল্যান্ড এবং মণিপুরের বর্ডার, সেই জায়গায় রয়েছে জাভ্য হিল, সেই হিল থেকে অরিজিনেট হয়েছে। নাগাল্যান্ডে খুব অল্প থাকলেও তারপরে মণিপুর দিয়ে ফ্লো করেছে এবং ফাইনালি মিজোরাম অব্দিও এসছে। তারপরে হঠাৎ করে এ বেন্ট নিয়ে আবার প্রথমে সাউদার্ন সাইডে যাচ্ছিল, দিয়ে নর্দার্ন সাইডে গেছে, দিয়ে এখান থেকে আসামে এন্টার করেছে, তারপরে সে ওয়েস্টার্ন সাইডে ফ্লো করে বাংলাদেশের দিকে গেছে। তো এই হচ্ছে বরাক রিভারের পাথ। তাহলে নাগাল্যান্ড মণিপুরের বর্ডার, অনেকে নাগাল্যান্ড থেকে বলে অরিজিনেট, এবং এই জাভ্য হিলসটা কিন্তু নাগাল্যান্ডেই রয়েছে, ঠিক আছে, জাভ্য হিলস নাগাল্যান্ডে রয়েছে। তারপরে মণিপুর, মিজোরাম হয়ে আসাম হয়ে বাংলাদেশ।
তো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা হচ্ছে কোশ্চেনে খুব আসে, সেটা হচ্ছে শিলচর কোন নদীর পাড়ে, ঠিক আছে। তো আসামের শিলচর এই বরাক রিভারের পাড়ে রয়েছে এবং সেই জায়গায় বরাক রিভার কম্পারেটিভলি একটু প্লেনসে এসছে, তাই জন্য বরাক ভ্যালি বলতে শিলচর রিজিয়নটাকে বোঝায়, যেখানে টি কাল্টিভেশন, রাইস কাল্টিভেশন এগুলো কিন্তু ফেমাস। তার আগে আমরা যদি দেখি যে মিজোরামে এই বরাক রিভারের ওপর একটা ড্যাম আছে, একটা প্রজেক্ট, যার নাম হচ্ছে তিপাইমুখ ড্যাম। এই তিপাইমুখ ড্যাম বরাক রিভারের ওপর রয়েছে এবং মিজোরামে আমরা পেয়ে থাকি। নেক্সট হচ্ছে আসাম থেকে যখন বাংলাদেশে বরাক রিভার এন্টার করছে তখন এটা দুটো ডিস্ট্রিবিউটারিতে ভাগ হয়ে যায়, একটার নাম হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা। WBCS এসেছিল সুরমা ভ্যালি কোথায় আছে, ঠিক আছে। তো সুরমা ভ্যালি আসামে বলা হয়ে থাকে, অ্যাকচুয়ালি এই সুরমা আর কুশিয়ারা বরাক রিভারের দুটো ডিস্ট্রিবিউটারি, যেগুলো বাংলাদেশে এর পরে এন্টার করে গেছে এবং ফাইনালি সেগুলো মেঘনা রিভারের ট্রিবিউটারি বা মেঘনা রিভার সিস্টেমের পার্ট। তোমরা জানো যে আমাদের ওয়ার্ল্ডের যেটা লার্জেস্ট ডেল্টা, যেটা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ মিলিয়ে রয়েছে, একে আমরা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা বলি। তাহলে এই যে মেঘনা রিভার, গঙ্গা ব্রহ্মপুত্র ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট রিভার, তার একটা ট্রিবিউটারি হচ্ছে এই সুরমা কুশিয়ারা বা বরাক রিভার। অর্থাৎ বরাক রিভার কোন রিভার সিস্টেমের পার্ট বললে মেঘনা রিভার সিস্টেম হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বরাক রিভারের সমস্ত বৃত্তান্ত। চলো নেক্সট বলেছে যে হুইচ রিভার অরিজিনেটস ফ্রম নামিক গ্লেশিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর আগের সেশনটাতেও আমি আলোচনা করেছিলাম জিম করবেট ন্যাশনাল পার্ককে নিয়ে, যার মধ্যে দিয়ে রামগঙ্গা রিভার ফ্লো করছে এবং এইটার নাম বদলে এখন রামগঙ্গা ন্যাশনাল পার্ক করারও চেষ্টা হচ্ছে এবং জিম করবেট এই ন্যাশনাল পার্কের ভেতরে কিন্তু রামগঙ্গা প্রজেক্ট রয়েছে, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বলো, ওয়াটার রিজার্ভার বলো, সেটাও কিন্তু রয়েছে। তো এই রামগঙ্গা রিভারের যে অরিজিন সেটাই কিন্তু এই নামিক গ্লেশিয়ার থেকে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই উত্তরাখণ্ডে রয়েছে, কারণ গ্রেটার হিমালয়কে আমরা উত্তরপ্রদেশে পাই না, তো উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এটাই। তো উত্তরাখণ্ডে রয়েছে নামিক গ্লেশিয়ার, সেখান থেকে অরিজিনেট হচ্ছে রামগঙ্গা রিভার। আর জিম করবেট সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট বা কমন যেগুলো আমি আগেও বলেছি আবারও বলছি, যদি আজকে কেউ নতুন দেখছো তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো খুবই কমন, সব পরীক্ষার জন্য আসতে পারে, ঠিক আছে। যে সব থেকে বেশি টাইগার আমরা ইন্ডিয়াতে কোন টাইগার রিজার্ভে পাই, তাহলে জিম করবেট টাইগার রিজার্ভ বা জিম করবেট ন্যাশনাল পার্কে পেয়ে থাকি। বা ইন্ডিয়ার ওল্ডেস্ট টাইগার রিজার্ভ, ইন্ডিয়ার ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক কোনটা, রাইট? আগে নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, তারপরে এটা জিম করবেট হয়েছে 1936-এ হয়েছে, ঠিক আছে, প্রথম ইন্ডিয়ার ফার্স্ট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু বহুবার আগেও এসছে, আবারও বিভিন্ন পরীক্ষায় আসবে, সামনে যে ক্লার্কশিপ আসে সেখানেও কিন্তু এগুলো এক্সপেক্টেড আর কি কোশ্চেন। চলো নেক্সট বলেছে যে হুইচ রিভার অরিজিনেটস ফ্রম বান্দেরপুচ পিক। তো বান্দেরপুচ পিকও খুব একটা ইম্পর্টেন্ট আমাদের মনে রাখার, কারণ যমুনা রিভারের অরিজিন হয়েছে এই বান্দেরপুচ পিক থেকে। গ্লেশিয়ার বললে আমরা যমুনোত্রী বলি, পিকটার নাম হচ্ছে বান্দেরপুচ পিক। যেমন গঙ্গার ক্ষেত্রে তো ভাগীরথীর ক্ষেত্রে তোমরা জানোই যে গঙ্গোত্রী গ্লেশিয়ার বলা হয়ে থাকে, বা ভাগীরথী খাড়াক গ্লেশিয়ার বা খাটলিং গ্লেশিয়ার, এই গ্লেশিয়ারগুলোও কিন্তু ভাগীরথী রিভারের মানে গঙ্গার হেডওয়ার্ড স্ট্রিম ভাগীরথী রিভারের যে অরিজিন সেই রিজিয়ানে পাওয়া যায়, ঠিক আছে। একটু আগে বলছিলাম সাতোপান্ত গ্লেশিয়ার আর চোরাবাড়ি গ্লেশিয়ার, এই দুটো গ্লেশিয়ার থেকে কোন কোন রিভার অরিজিনেট হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা নেক্সট চলো, বলেছে যে শ্রীরাম সাগর ড্যাম। এই শ্রীরাম সাগর ড্যাম আমরা কোথায় পাবো না, ড্যাম রিলেটেড যদি তোমরা দেখো যে প্রত্যেক রিভারের ওপর ইম্পর্টেন্ট কিছু না কিছু ড্যাম প্রচুর রয়েছে আমাদের। তো গোদাবরী রিভারের ওপর ইম্পর্টেন্ট ড্যাম কম্পারেটিভলি বলতে গেলে কম রয়েছে, ঠিক আছে। তোমরা যদি কাবেরীর কথা বলো, কৃষ্ণা বলো, নর্মদা বলো, এবং তাছাড়াও প্রচুর চম্বল বলো, এরকম পেনিনসুলার রিভারগুলোতেও প্রচুর ড্যাম রয়েছে, হিমালয়ান রিভারগুলোতেও প্রচুর প্রজেক্ট রয়েছে। তো সেগুলো তো আমাদের মনে রাখতে হবে। কদিন পরে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা রিভার সিস্টেমের ওপর ভিডিও আনতে চলেছি তোমাদের জন্য, যেখানে আমরা একদিন গঙ্গা রিভার, একদিন ব্রহ্মপুত্র রিভার, একদিন গোদাবরী, একদিন কৃষ্ণা, একদিন কাবেরী, এইভাবে আলোচনা করব ডিটেলসে। সেখানে আমি সমস্ত ড্যাম ট্যাম যা কিছু আছে রিভার রিলেটেড সব আলোচনা করব। আপাতত চলো, শ্রীরাম সাগর তো একটা নাম জেনেই গেলে যে গোদাবরীর ওপর রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট ড্যামের কথা বলি, সেটা হচ্ছে যে পৈঠানের কাছে মহারাষ্ট্রের এই জায়গাতে আমরা জায়াকওয়াদি ড্যাম, এই জায়াকওয়াদি ড্যামটাও কিন্তু গোদাবরী রিভারের ওপর রয়েছে এবং পৈঠানের ওপর রয়েছে। তাছাড়া শ্রীরাম সাগর বললাম, এবং একদম মাউথের কাছে গিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে গিয়ে আমরা গোদাবরী রিভারের ওপর পোলাভারাম প্রজেক্ট বলে একটা প্রজেক্ট পেয়ে থাকি, পোলাভারাম প্রজেক্ট, ঠিক আছে। এখানে তোমরা শ্রীরাম সাগরের ড্যামের ছবি দেখতে পাচ্ছ, পোলাভারাম প্রজেক্ট, এটাও মনে রেখো গোদাবরীর ওপর।
আর একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে আসে যে নিজাম সাগর ড্যাম। এই নিজাম সাগর ড্যামটা গোদাবরীর সাথে রিলেটেড, কিন্তু প্রপারলি গোদাবরীর ওপর নেই। গোদাবরীর সব থেকে ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, যার নাম হচ্ছে মঞ্জিরা রিভার, এই মঞ্জিরা রিভারের ওপর রয়েছে নিজাম সাগর ড্যাম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, গোদাবরী রিভার সিস্টেমের মধ্যেই আসে। মানে অপশানে যদি মঞ্জিরা রিভার গোদাবরী রিভার দুটোই থাকে, তাহলে মঞ্জিরা রিভার অবভিয়াসলি রাইট, কারণ সেটাই অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু যদি মঞ্জিরা না থাকে তখন তোমাকে বাধ্য হয়ে গোদাবরী অ্যান্সার করে আসতে হবে, যেহেতু গোদাবরী রিভার সিস্টেমের মধ্যেই নিজাম সাগর ড্যামটাও রয়েছে। চলো নেক্সট কি বলেছে, বলেছে সিয়াচেন গ্লেসিয়ার। ঠিক আছে, আমাদের সবার চেনা সবার পরিচিত সিয়াচেন গ্লেসিয়ার, সবাই জানো কারাকোরাম রেঞ্জে রয়েছে এবং ইন্ডিয়ার একদম নর্দার্ন মোস্ট, যদি আমি বলি নর্দার্ন মোস্ট পয়েন্ট এখন যেটা অ্যাকচুয়ালি, সেটা সিয়াচেন গ্লেসিয়ার পুরোপুরি কিন্তু আন্ডার কন্ট্রোলে রয়েছে ইন্ডিয়ার। মানে ইন্ডিয়ান আর্মি পুরো সিয়াচেন গ্লেসিয়ারটাই কিন্তু দখল করে নিয়েছে। পাকিস্তান একটা সময় অকুপাই করতে যাচ্ছিল, দখল বললে ভুল হবে, আমাদের জিনিস আমাদের কাছেই আছে। তো এই হচ্ছে এই জায়গাটার টেরেন। ঠিক আছে, তার যে ফিজিওগ্রাফি সেটা অনেকটা এরকম, এবং দেখছো যে ইন্ডিয়ান আর্মি এখানে যোগা প্র্যাকটিসও করেছে লাস্ট যোগা ডেতে। তো এই সিয়াচেন গ্লেসিয়ার, প্রথম কথা বলি যে কারাকোরাম রেঞ্জকে বলা হয়ে থাকে যে থার্ড পোল অন আর্থ। থার্ড পোল তার মানে যে দুটো পোলার রিজিয়নকে বাদ দিলে আর সব থেকে বেশি গ্লেশিয়ার আর্থে কোথায় পাওয়া যায় না, এই কারাকোরাম রেঞ্জে পাওয়া যায়। ঠিক আছে, সেই জন্য একে থার্ড পোল অফ দ্য আর্থ বলা হয়ে থাকে। তো প্রচুর গ্লেশিয়ার রয়েছে কারাকোরাম রেঞ্জে, এবং কারাকোরাম রেঞ্জের সাউদার্ন স্লোপটাই শুধু ইন্ডিয়ার দিকে পড়ে, লাদাখে। তাই ইন্দাসের যে ট্রিবিউটারিগুলো লাদাখে রয়েছে তাদের অরিজিন কারাকোরাম রেঞ্জ থেকে হলে সেগুলো কারাকোরাম রেঞ্জের গ্লেশিয়ার থেকেই সবকটা হয়েছে। এবং কারাকোরাম রেঞ্জের নর্থেও আমরা কিছু গ্লেশিয়ার পাই যেগুলো ইন্ডিয়াতে নেই। সেই জন্য তোমাদের বলে রাখি, জেনে রাখো আর কি, যে যদি বলা হয় যে কারাকোরাম রিজিয়নের বা কারাকোরাম রেঞ্জের লার্জেস্ট বা লংগেস্ট গ্লেশিয়ার কোনটা, তাহলে ওভারঅল কারাকোরাম রেঞ্জকে কনসিডার করলে লার্জেস্ট গ্লেশিয়ার হচ্ছে ফেডচেঙ্কো। ঠিক আছে, সেই ফেডচেঙ্কো তাজিকিস্তানে রয়েছে, ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়ার দিকে দেখতে গেলে নেক্সট কারাকোরাম রেঞ্জের সেকেন্ড লার্জেস্ট গ্লেশিয়ারটাই সিয়াচেন, যেটা আমাদের ইন্ডিয়ায় রয়েছে। ঠিক আছে, তাই জন্য ইন্ডিয়ার লার্জেস্ট গ্লেশিয়ার লংগেস্ট গ্লেশিয়ার সিয়াচেন, সেকেন্ড লংগেস্ট গ্লেশিয়ার আবার গঙ্গোত্রী গ্লেশিয়ার, আমাদের সবার চেনা ইন্ডিয়ার। ঠিক আছে, কিন্তু কখনো যদি কারাকোরাম রেঞ্জের পার্সপেক্টিভ থেকে হয় তাহলে কিন্তু সব থেকে বড় গ্লেশিয়ার কারাকোরাম রেঞ্জে ফেডচেঙ্কো, যদি অপশানে থাকে তখন সেটা হবে। তো কোশ্চেন ভালো করে আমাদের পড়তে হবে, কিন্তু বারবার বলি কি জানতে চাইছে, কি পার্সপেক্টিভ থেকে, চারটে অপশান কি আছে, তার মধ্যে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই সিয়াচেন গ্লেশিয়ার থেকে অ্যাকচুয়ালি অরিজিনেট হয়েছে নুব্রা বলে একটা রিভার, যেই নুব্রা রিভার আবার ডাইরেক্ট ইন্দাস রিভারের ট্রিবিউটারি নয়। সিয়াচেন গ্লেশিয়ার সেইখান থেকে অরিজিনেট হয়েছে নুব্রা রিভার, আমরা এই রিজিয়নটাকে নুব্রা ভ্যালি বলি। তো সেই নুব্রা রিভার, এখানে যদি দেখো যে নুব্রা রিভার সিয়াচেন থেকে অরিজিনেট হয়ে আসছে, এবং সিয়াচেনেরই একদম ইস্টার্ন সাইডে রিমো গ্লেশিয়ার বলে একটা গ্লেশিয়ার রয়েছে, সেখান থেকে অরিজিনেট হয়ে আসছে শোক বলে একটা রিভার। এই শোক রিভারটা খুব ইম্পর্টেন্ট ট্রিবিউটারি বা লংগেস্ট ট্রিবিউটারি অফ ইন্দাস ইনসাইড লাদাখ প্ল্যাটু। ঠিক আছে, লাদাখ প্ল্যাটু রিজিয়নের মধ্যে ইন্দাসের সব থেকে লম্বা বা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিবিউটারি শোক রিভার। এই শোক রিভার ফাইনালি এসে ইন্দাস রিভারের সাথে মিট করেছে, এবং নুব্রা রিভার এই শোক রিভারের ট্রিবিউটারি। ঠিক আছে, তো এই শোক রিভারের আরেকটা ট্রিবিউটারির নামও তোমরা শুনে থাকবে, যে কোভিডের সময়কার কথা, যে গালওয়ান ভ্যালিতে স্ট্যান্ড অফ হয়েছিল ইন্ডিয়ান আর চায়না আর্মির। তো সেই যে গালওয়ান ভ্যালি, সেটাও কিন্তু একটা গালওয়ান রিভার, সেই গালওয়ান রিভারটাও কিন্তু এই শোক রিভারেরই ট্রিবিউটারি। তাহলে গালওয়ান রিভার আর নুব্রা রিভার, এটা দুজনের শোক রিভারের ট্রিবিউটারি। সিয়াচেন গ্লেশিয়ার থেকে নুব্রা রিভারের অরিজিন আমরা বলি, শোক রিভারের অরিজিন হচ্ছে রেমো গ্লেশিয়ার থেকে। তো এখানে গোটা মানে লাদাখ রিজিয়নেই আমরা ইন্দাসের ম্যাপকে যদি দেখি তাহলে দেখবো যে ইন্দাস মোটামুটি সাউথ ইস্টার্ন থেকে নর্থ ওয়েস্টার্ন সাইডে ফ্লো করেছে লাদাখ প্ল্যাটু রিজিয়নে। সেইখানে আমরা এখানে শোক রিভারকে পেয়ে থাকি, শোক রিভারের ট্রিবিউটারি হিসেবে নুব্রা আর গালওয়ান পাই। এছাড়াও এরপরে দেখবো আমরা হুনজা রিভার, শিগার রিভার, তারপরে গিলগিট রিভার, এই রিভারগুলোও কিন্তু এই লাদাখ প্ল্যাটু রিজিয়নেই ইন্দাস রিভারের ট্রিবিউটারি। এবং সবকটা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির কথা বললাম। যদি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির কথায় আসো তাহলে পরে কিন্তু জাস্কার রিভার বা কার্গিলের পাশ দিয়ে ফ্লো করছে সুরু রিভার,
তারপরে অ্যাস্টর বলে একটা রিভার, এরা সবাই ইন্দাসের ট্রিবিউটারি ইন লাদাখ রিজিয়ান। এবং ইস্টার্ন লাদাখের দুটো ইম্পর্টেন্ট লেক, সে দুটোকেও তোমরা অবশ্যই মনে রেখো যে গোটা লাদাখ প্ল্যাটু রিজিয়নের সব থেকে বড় ওয়াটার বডি একটা হচ্ছে প্যাংগং লেক বা প্যাংগং সো, আর একটা হচ্ছে সো মরিরি লেক। এরা সবাই এই লাদাখ প্ল্যাটু রিজিয়ন থেকে ইম্পর্টেন্ট। তো চলো আজকের সেশনটা এখানেই শেষ করছি। নেক্সট আবার পরের ওয়ান লাইনার সেশনে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং বাকি তোমাদের যারা চেনা জানা বন্ধু বান্ধব অ্যাসপিরেন্টস রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করো, তাদেরও অনেকটা হেল্প হবে। এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকমই ইনফরমেটিভ কনসেপচুয়াল ভিডিও কিন্তু অন্যান্য টপিকের ওপরেও তোমরা এই এডুমন্ত্র চ্যানেলেই পেয়ে যাবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের সেশনে।